লেকচার প্রয়োজন নাই এটা হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ইংরেজির ষষ্ঠ লেকচার নিয়ে তোমাদের সাথে আজকে উপস্থিত হয়েছি তোমাদের মানিক ভাইয়া। ইংরেজির আজকে আমরা গত ক্লাসটিতে আমরা 3টি প্যাসেজ, সেটার বাংলা অর্থ সহ ব্যাখ্যা প্লাস ওইটার বেশ কিছু আমরা এমসিকিউ সলভ করেছি, যেন আমরা বুঝতে পারি যে আমরা বাংলা অর্থ বুঝে বুঝে এমসিকিউ সলভ করতে পারছি কিনা। তাই ধারাবাহিকতায় আজকে আমরা আরও 3টি গুরুত্বপূর্ণ প্যাসেজ আমরা আজকে সলভ করব বাংলা অর্থ সহ, এবং আমরা প্যাসেজগুলোর এমসিকিউ সলভ করব, যে আমাদের পরীক্ষায় যদি এমসিকিউ আসে সেগুলো আমরা কিভাবে অ্যান্সার করব, এই বেশ বিষয়গুলো নিয়ে আমাদের আজকে কথাবার্তা হবে। সো সবাই একটু তোমার পরিচিত যারা রয়েছে, তোমার ফ্রেন্ড যারা রয়েছে, যার সাথে তোমার কথাবার্তা হয়, তাদেরকে একটু কমেন্টে মেনশন করে দাও, যেন সবাই দ্রুততম সময়ের মধ্যে আমরা লাইভ ক্লাসটি শুরু করে দিতে পারি। আমরা টাইম মতো ক্লাস শুরু করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিচ্ছ, আমি সবাইকে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি অনেকের কমেন্ট দেখছি। আফিফা সুলতানা, এমডি টি সব, আসিয়া বেগম, তারপর হচ্ছে জান্নাত ইসলাম, অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করো, ঠিক আছে? তাহলে চলো আমরা আস্তে ধীরে আমাদের ক্লাসের লেকচার আজকে শুরু করে দিচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা 3টা প্যাসেজ নিয়েছি, যার 3টাই এসএসসি পরীক্ষায় আসার মতো বেশ গুরুত্বপূর্ণ। তোমাদের 24-25-এর বইয়ে বিভিন্ন চ্যাপ্টার থাকতে পারে, ভিন্ন ভিন্ন চ্যাপ্টার থাকতে পারে, একটু খুঁজে নাও। আমরা প্রথমে শুরু করব মেহেরজান প্যাসেজটি দিয়ে। সো সবাই মেহেরজানের এই প্যাসেজটি সবাই শুরু করো। মেহেরজান তার নদী ভাঙ্গনে কি কি সমস্যা হয়, এই ব্যাপক আলোচনা আমাদের চলবে আজকে। ভাই আজকে 3টা প্যাসেজ করানো ভাই? হ্যাঁ 3টা প্যাসেজ, কারণ 5টা প্যাসেজ একসাথে করা যায় না। হ্যাঁ, গত ক্লাসে আমরা 5টা করার টার্গেট নিয়েছিলাম, কিন্তু দেখা গেছে যে 5টা করলে তোমাদের বুঝতে সমস্যা হবে, তখন তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা অনেক বিষয় দ্রুত পড়াতে হবে, সেক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা। আবার ক্লাস অনেক দীর্ঘ হয়ে যায়, 3 ঘন্টা 3.5 ঘন্টা, ওইটাও একটা প্রবলেম। সে কারণে আমরা 3টা প্যাসেজ সলভ করবো, বুঝে বুঝে ধীরে সুস্থে পড়াবো আমরা। ক্লাসের অ্যাটেন্ডে আজকে অনেক কম। হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্ডে অনেক কম আজকে, যদিও আজকে আরেকটা ক্লাস ছিল, এটা একটা বড় কারণ। ওকে, চলো আমরা তাহলে ধীরে ধীরে শুরু করছি। ওকে ওকে চলো তাহলে আমাদের প্রথম আজকে যে প্যাসেজটা, প্যাসেজ এক্সপ্লেনেশন 4। এর আগে কিন্তু আমরা 3টা প্যাসেজের সলিউশন করেছি। সো আজকে হচ্ছে আমাদের 4র্থ প্যাসেজ। চলো আমরা মেহেরজানের প্যাসেজটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে দিই। ওকে, সবাই মনোযোগ দিয়ে দেখো তো তোমরা এই প্যাসেজটা দেখতে পাচ্ছ কিনা একদম ক্লিয়ারলি, তোমরা লেখাগুলো স্পষ্ট পড়তে পারছো কিনা? সবাই একটু তোমরা যার যার বইয়ের পেজ নাম্বার বের করে নাও, যার যত পেজে, এটা 24-25-এর বই যেহেতু একটু ডিফারেন্ট, তাই ডিফারেন্ট জায়গা থেকে তোমরা একটু প্যাসেজটাকে বের করে নাও, তারপর আমরা শুরু করছি। সুবাইতা তাসনিম বলেছে ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা বলেছে যে এটা ডিফারেন্ট ইয়ারের বইয়ে ডিফারেন্ট জায়গা থাকতে পারে, সবাই একটু প্যাসেজটা খুঁজে বের করে নাও, ঠিক আছে? মেহেরজানের প্যাসেজটা এটা হচ্ছে ওই যে আর উই অ্যাওয়্যার বা ন্যাচারাল যে ইভেন্টগুলো রয়েছে, ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, ওই চ্যাপ্টারের একটা লেসন এটা, ঠিক আছে? তাহলে সবাই তোমরা বই থেকে খুঁজে পেয়েছো কিনা এটা ভাইকে একটু জানিয়ে দাও, তাহলে আমরা এখন শুরু করে দিচ্ছি।
ক্লিয়ার এভরিথিং, রাইট? ওকে, চলো আমরা আমাদের আলোচনা আজকে শুরু করছি। ওকে, আমরা দেখি এই প্যাসেজটা কি বলেছে। মেহেরজান লিভস ইন আ স্লাম। স্লাম মানে হচ্ছে বসতি বা বস্তি বলি আমরা যেটাকে। আমরা বলি না যে বস্তি এলাকায় থাকে, আমরা এটা বলছি বস্তি এলাকা, যেখানে অনেকজন মানুষ অল্প জায়গার মধ্যে খুব ঘিঞ্জি এলাকায় বাস করে, এটাকে আমরা বলেছি বস্তি। তাহলে স্লাম শব্দের অর্থ কি? বস্তি। ওকে, লেখাটা তো বোঝা যাচ্ছে না, এই কালারটা চলবে না, আমি কি ইয়েলো কালারটা ইউজ করি। তাহলে স্লাম শব্দের অর্থ কি? স্লাম শব্দের অর্থ হচ্ছে, একটু বড় করে নিচ্ছি, বস্তি। ওকে, মেহেরজান লিভস ইন আ স্লাম। মেহেরজান একটা বস্তিতে বাস করে। কোন এলাকার বস্তি এটা? অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট। কয়েকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ। প্রোটেকশন মানে কি? নিরাপত্তা। প্রোটেকশন মানে কি? নিরাপত্তা। আর এম্ব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে, তোমরা এরকম দেখেছো যে সিরাজগঞ্জ নামটা যখন মাথায় আসবে, তোমার একটা শব্দ মাথায় আসবে এর সাথে সাথে, সে হচ্ছে যমুনা নদী। সিরাজগঞ্জের সাথে কোন শব্দটার খুবই কাছাকাছি সম্পর্ক? সেটা হচ্ছে দ্য যমুনা। দ্য যমুনা, অর্থাৎ সিরাজগঞ্জ যেতে হলে তোমাকে যমুনা নদী পার হয়ে যেতে হবে। আবার সিরাজগঞ্জের ইতিহাস ঐতিহ্য যাই বলে না কেন, এটার সাথে কিন্তু সিরাজগঞ্জের সাথে যমুনা নদীর নামটা অনেক বেশি কানেক্টেড। আচ্ছা, আর এম্ব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে নদীর যখন ভাঙন হয় না, নদী ভাঙন হয়, ওই নদী ভাঙনের যেই তীর রয়েছে, তীরের যেই কি বলে এটাকে আমরা বলি, নদী ভাঙন থেকে বাঁচার জন্য নদীর পাড়ে যেই বস্তা বা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র ফেলে, এইটাকে আমরা বলেছি এম্ব্যাঙ্কমেন্ট। তাহলে বলতে পারি যে সিরাজগঞ্জ শহরের নদী নিরাপত্তা বেষ্টনীর, নদী নিরাপত্তা বেষ্টনী, অর্থাৎ আমরা যখন নদীর পাশে বস্তা সিমেন্ট এগুলো ফেলে, এইটার পাশে মানুষ বাস করে, যে এই পর্যন্ত নদী যেন ভাঙতে না পারে, এরকম একটা এম্ব্যাঙ্কমেন্ট বা প্রতিরক্ষা, সুরক্ষা। তাহলে মেহেরজান সিরাজগঞ্জ জেলার কি? এম্ব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে নদী তীরের একটি প্রতিরক্ষা বেষ্টনীতে বা প্রতিরক্ষা বেষ্টনী একটি কিসে বাস করে? একটি বস্তিতে বাস করে। অর্থাৎ ওই সিরাজগঞ্জ শহরের মধ্যে নদী ভাঙ্গন থেকে যে মানুষরা নদী ভাঙ্গনের কারণে ঝামেলায় পড়েছে, নদীতে বাড়িঘর চলে গেছে, পরিবার চলে গেছে, ঘর চলে গেছে, রান্নাঘর চলে গেছে, এদেরকে কি করে হয়, নদীর একটু শহরের ভিতর দিকে একটু এম্ব্যাঙ্কমেন্ট করা হয়, প্রোটেক্টেড এরিয়া, যেখানে যারা কষ্টতে আছে, যারা বাড়িঘর চলে গেছে, তাদেরকে ওই জায়গায় রাখা হবে। ওইটাকে বলছে কি? প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট। নামটা কি? প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট, মানে নদী নিরাপত্তা এলাকা। ঠিক আছে, নদী রোধ বা নদী ক্ষয়ের নিরাপত্তা এলাকা। তাহলে মেহেরজান সিরাজগঞ্জ জেলার নদী নিরাপত্তা এলাকার একটি বস্তিতে বাস করে। ওকে, তার মানে বস্তি কথা শুনে কিন্তু আমরা বুঝতে পারছি যে মেহেরজানের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না। ওকে, হার পলিথিন রুফড, রুফ মানে হচ্ছে চালা, রুফ মানে কি? চালা। এখন বস্তিতে থাকে, বস্তিতে খুব ভালো বিল্ডিং হবে এমনটা ব্যাপারটা না। তাহলে হার পলিথিন রুফড শেল্টার, শেল্টার মানে কি? আশ্রয়। একটা মানুষ যে জায়গার মধ্যে থাকে এটাই তো তার কি? আশ্রয়। তাহলে পলিথিন রুফড মানে হচ্ছে পলিথিনের চালার আশ্রয় কেন্দ্র। অর্থাৎ বলা হচ্ছে যে মেহেরজান যে বাড়িটাতে বা ছোট্ট ঘরটাতে থাকে, কুঁড়ে ঘর, এটার যে ছাদটা আছে না, আমাদের ছাদ দেয় কি দিয়ে হয়? সেটা হয় হচ্ছে ইট পাথর দিয়ে, না হলে সেটা হয় হচ্ছে ধরো তোমার টিন দিয়ে, রাইট? কিন্তু মেহেরজানের অবস্থা চিন্তা করো, সে ওই যে নদী ভাঙ্গনের সংরক্ষিত এলাকায় থাকে। নদী ভাঙ্গনের সংরক্ষিত এলাকা বলছে, কিন্তু নদী ভাঙ্গে এমন এলাকা না। নদী ভাঙ্গনে যেই মানুষরা ক্ষতি হয় তাদেরকে যে সংরক্ষিত এলাকাটায় রাখে, এই যে নিরাপত্তা এলাকা, নিরাপদ এলাকায়, এটাকে আমরা বলছি কি? প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট।
তাহলে ওই যে যেখানে সে আশ্রয়ে থাকে সেখানে যে রুমটা, এটার ছাদটা কেমন? এটার ছাদটা হচ্ছে কিসের দেওয়া? পলিথিনের রুফড, পলিথিনের ছাদ। তাহলে হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক আ কেজ। কেজ মানে কি? কেজ মানে হচ্ছে খাঁচা, খাঁচা, পাখির খাঁচা। বলেছে তার এই পলিথিনের চালার আশ্রয় ঘরটা বা তার এই ঘরটা, যেটার যে ছাদটা পলিথিনে ঢাকা, সেইটা দেখতে একটা খাঁচার মতো। খাঁচার মতো পাখি কি করে? ছোট্ট একটা জায়গা। আমরা বাড়িতে কি করে? একটি স্পেস থাকে, আমাদের একটু জানলা থাকে, ঘর দরজা থাকে, একটু ফ্যান থাকে, লাইট থাকে, বসার জায়গা থাকে, টেবিল থাকে, সোফা থাকে। আর মেহেরজানের বাসাটাকে বলা হচ্ছে এটা খাঁচার মতো। খাঁচার মধ্যে পাখি যেমন অল্প একটু জায়গা পায়, একটু বৃষ্টি বাদল আসলে পানি ঢুকে বা এটা হচ্ছে ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক এরকম বলা হয়েছে। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক, লুক লাইক মানে হচ্ছে কিছুর মতো দেখতে। লুক লাইক অর্থ কি? দেখতে কিছুর মতো, দেখতে কিছুর মতো। তাহলে তার এই পলিথিনের ছাদওয়ালা ঘরটা দেখতে একটা খাঁচার মতো। ওকে, শি ইজ নিয়ারলি 45, শি ইজ নিয়ারলি 45, তার মানে তার বয়স কিন্তু এখনো 45 হয় নাই। তার মেহেরজানের বয়স প্রায় 45, তার মানে এটা 40-এর থেকে বেশি, এটা 40-এর থেকে বেশি, 45-এর কম, এই হচ্ছে তার বয়স। মেহেরজানের বয়স কত থেকে শুরু? এটা 41 হতে পারে, 42 হতে পারে, কিন্তু 45-এর উপরে না। এই জন্য আমরা কি বলেছি? শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45-এর কাছাকাছি। বাট লুকস, কিন্তু দেখায়, লুকস অর্থ কি? তাকে দেখায় মোর দেন এজ, কিন্তু তাকে তার বয়সের চেয়ে বেশি বৃদ্ধ দেখায়। তাহলে কি লুকস মোর মানে কি? আরো বড় দেখায়, আরো বয়স্ক দেখায়। লুকস মোর, আরো বয়স্ক, আরো বয়স্ক। কিন্তু মেহেরজানকে তার বয়সের চেয়ে আরো বেশি বয়স্ক দেখে, অর্থাৎ তার বয়স অফিসিয়ালি ধরো 45 একটু কম, কিন্তু মনে হচ্ছে তার বয়স 60 হয়ে গেছে। ওই যে কষ্টে, খাওয়া দাওয়া নাই বা এরকম নদী ভাঙনে তার সবকিছু নিয়ে গেছে, টেনশনে, তার চিন্তায় চিন্তায় তার বয়সটা মনে হচ্ছে বয়সের ছাপ পড়ে গেছে চেহারায়। ওকে, ইন ফ্রন্ট অফ হার শেল্টার, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে কোনো কিছুর সামনে, কি? কোনো কিছুর সামনে, ঠিক আছে? তাহলে এই ধরনের ফ্রেজ বা ওয়ার্ডগুলোকে খুবই জরুরিভাবে মনে রাখবা, কারণ এগুলো শুধু এসএসসি নয়, তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, ইন্টারমিডিয়েট টেক্সট বইটা পড়বা কখনো, তখন দেখবা যে ইন্টারমিডিয়েটে অনেক ওয়ার্ড মিনিং তোমার এসএসসির সাথে মিল রয়েছে। এটা হ্যাঁ, এমন না যে অনেক বেশি মিল, বাট বেশ কিছু মিল রয়েছে। এইচএসসির বই তো অনেক বড়, সো ওইখানে যদি তুমি কিছু মিল পাও, এসএসসির সাথে অনেক বেশি সহজ হয়ে গেল। আচ্ছা, ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার ওই ঘরের সামনে, তার ওই কুড়ে ঘরটার সামনে, শি ইজ ট্রাইং, তিনি চেষ্টা করছেন। তুমি কি বলতে পারবা এই যে শি ইজ ট্রাইং এটা কোন টেন্স? আমার যে এইচএসসির ইংলিশ উইনার কোর্স আছে না, এখানে ছেলেমেয়েদেরকে আমি এভাবে হচ্ছে সেন্টেন্স ধরে ধরে টেন্সগুলো প্রশ্ন করি, যে তারা টেন্স বেসিক ইংলিশটা জানে কিনা। তুমি অনেক বেশি ইংলিশ জানাচ্ছি, আগে তো বেসিকটা জানতে হবে। তখন অনেকে পারে, অনেকে পারে না, তখন হচ্ছে বেসিক ইংলিশে ক্লাস করাই তাদেরকে। তোমরা একটু বলো তো, এই যে শি ইজ ট্রাইং, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্যাসেজ মিলছে না, হ্যাঁ কি বলো? কি হলো? আচ্ছা, তোমাদেরকে তাহলে হচ্ছে আমি আজকে ক্লাস করাচ্ছি, প্যারা নাই। এই টপিকের উপর আমি আরেকটা ক্লাস নেব 1-2 দিনের ভিতরে, তখন আমি আবার নতুন প্যাসেজগুলো হচ্ছে অ্যাড করবো। কিন্তু আমি যেই বইটা নিয়েছিলাম ওইটাও নতুন, এখন যেই লোকের থেকে এনেছি আমার তো আর স্কুলে গিয়ে বই দিবে না, ওই লোক হয়তো হচ্ছে আমাকে পুরাতন ভার্সনের বইটা দিয়েছে, এটা খুবই দুঃখিত।
ভাইয়া প্যাসেজের কয়েকটা লাইন মিলছে না, শুধু বাকিটা ঠিক আছে সুবাইতা বলছে। হ্যাঁ আচ্ছা আমরা আসি, আমরা ধীরে ধীরে পুরোটা আছে তো একটু একটু হয়তো এদিক সেদিক হবে, প্যারা নেই। চলো আমরা আগাচ্ছি। হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভাইয়া আপনি কোথা থেকে কালেক্ট করেছেন? এটা হচ্ছে বই থেকে, বই। ভাই আচ্ছা চলো আমরা আগাচ্ছি। হ্যাঁ কি পেলাম? শি ইজ ট্রাইং, এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল। কি বলেছে দেখো, ইন ফ্রন্ট অফ হার শেল্টার, মানে তার ঘরের সামনে। এই যে তার ছোট্ট একটা বস্তির মধ্যে ছোট্ট একটা ঘর, এই ঘরটার সামনে তিনি কি করতেছেন? তিনি হচ্ছে আগুন জ্বালাচ্ছেন তার দিনের একমাত্র খাবারটা রান্না করার জন্য। তার মানে এটা দিয়ে কিন্তু দুইটা তথ্য এখানে ফুটিয়ে তুলেছে। একটা হচ্ছে তার ঘরটা কতটা ছোট যে ঘরের ভিতরে কিচেন রাখার বা খাবার রান্না করার কোনো জায়গা নাই, খাবার রান্না করতে হচ্ছে বাহিরে ঘরের সামনে। দুই নম্বর তথ্যটা হচ্ছে দেখো, শি ইজ মেকিং ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল, দিনের একমাত্র খাবার। তার মানে তার অর্থনৈতিক অবস্থা এখন এতটাই চরম বাজে অবস্থায় আছে যে তিনি দিনে মাত্র এক বেলা খাবার খেতে পান। তাহলে এটাই বলেছে যে ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার এই ঘরের সামনে, শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার, তিনি আগুন জ্বালানোর চেষ্টা করতেছেন। দেখো সিরাজগঞ্জ কিন্তু নদীর পাড়ে, বাতাস আছে এখানে। টু কুক দ্য ডেজ অনলি মিল, দিনের একমাত্র খাবারটা রান্না করার জন্য তিনি আগুন জ্বালানোর চেষ্টা করছেন। হার উইক হ্যান্ডস, এতটুকু একটু বাদ পড়বে। হার উইক হ্যান্ডস ট্রেম্বল, ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা। ট্রেম্বল মানে কি? কাঁপা। ট্রেম্বল শব্দ অর্থ কি? কাঁপাকাঁপি করা, কাঁপা। হার উইক হ্যান্ডস, তার এই খুব দুর্বল হাতগুলো, ট্রেম্বলস, কাঁপে, অ্যাজ শি অ্যাডস সাম ফলেন লিভস। ফলেন লিভ মানে হচ্ছে ঝরা পাতা, ঝরা পাতা। অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার। স্ট্র মানে কি? খড়। আমরা যেটাকে গ্রামের ভাষায় খ্যার বলি, খড়। তাহলে কি বলেছে খেয়াল করো, হার উইক হ্যান্ডস, তিনি এতটাই দুর্বল খাবার না খেতে না খেতে। হার উইক হ্যান্ডস ট্রেম্বল অ্যাজ শি অ্যাডস সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার। রান্না করার সময় আগুনের মধ্যে পাতা দেওয়া লাগে না, খড় দেওয়া লাগে না, কাঠ দেওয়া লাগে না। তো বলছে যে তিনি যখন আগুনের মধ্যে কিছু খড় অথবা ঝরা পাতা দিচ্ছেন তখন তার দুর্বল হাতগুলো কাঁপে। হার উইক হ্যান্ডস ট্রেম্বল অ্যাজ শি অ্যাডস সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার। তিনি যখন আগুনের মধ্যে কিছু ঝরা পাতা অথবা খড় দিচ্ছেন বা দেন তখন তার হাতগুলো কাঁপে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টিডি। এই লাইনটা হয়তো বা তোমার বইয়ের মধ্যে আছে, দ্য হুইসপারিং উইন্ড। এই লাইনটা আছে? আমি বই থেকে নিয়েছি বুঝছো, কিন্তু প্রবলেম হচ্ছে বই থেকে নেওয়ার পরেও আচ্ছা এখান থেকে আসে না, রাষ্ট্রীয় জানিয়েছি যে এখান থেকে আসে। ওকে ফাইন, আমি আমার বইটাও চেক করলাম, আমার বইয়ের মধ্যে কোনো প্রবলেম। আমি যে বইটা থেকে নিয়েছি ওইটা সম্ভবত মানে সামহাও বইটা হচ্ছে এর আগের বেচের। চলো আচ্ছা, দ্য হুইসপারিং উইন্ড, হুইসপারিং মানে হচ্ছে হো হো করে বোয়া বাতাস, শো শো করে বাতাস বয় না, এটাকে হচ্ছে শো শো করা বাতাস, শো শো করে বোয়া বাতাস, বোয়া বাতাস মানে বেশ জোরে সোরে বাতাস আর কি। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, তাহলে যমুনা নদী থেকে আসা
শো শো করা বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টিডি, আগুনটাকে একদম নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে, আগুনটাকে অস্থির করে দিচ্ছে। আনস্টিডি মানে কি? অস্থির। অস্থির। দেখো তোমার যখন একটা পাতিলের মধ্যে তুমি একটা পাতিলে যখন খাবার বসিয়েছ, তখন খাবারটা বসিয়ে রান্নাটা কখন ভালো হবে? যখন আগুনটা একদম এটার নিচে একদম তাপটা দিচ্ছে। কিন্তু আগুনটা যদি এরকম করে নড়াচড়া করে তাহলে কিন্তু এই মাঝখানে মিডল পজিশন কিন্তু তাপটা পাচ্ছে না, তখন দেখা যায় খাবার রান্না হইতে অনেক সময় লাগে। সেমভাবে ধরো তোমরা একটা চুলার মধ্যে ছোট্ট করে একটা ডেকচির মধ্যে তোমরা একটু দুধ বসাইলা, হ্যাঁ, দুধটা যখন এই যে তার বুদবুদ উঠে পড়ে যাচ্ছে, তখন তোমরা কি করো? চুলাটার মধ্যে কিন্তু ওই যে আগুনটা একটু ফু দাও, তাহলে আগুনটা একটু নড়ে গেলে তাপটা কম পায়, এই দুধটা আবার নিচে বসে যায়। এমন হয় না? পানি গরম করলে, ভাত রান্না করলে, ভাতের যখন হয়ে যায় তখন মারগুলো উপরে উঠে আসে, তখন আমরা কি করি? আমরা যে চুলাটার নিচে আগুনটাতে ফু দিই। তাহলে আগুনটা যখন একদম স্ট্রং থাকতেছে সোজা, এটাকে বলছি হচ্ছে আমরা স্টিডি ফায়ার। আর যখন মুভ করতেছে, নাড়াচাড়া করতেছে বাতাসে, বাতাসের মধ্যে মোমবাতি যেটা করে নাড়াচাড়া করে, এটাকে বলছে আনস্টিডি ফায়ার, অস্থির আগুন। অস্থির বলতে এমন না ওই যে আমরা বলি না জোস অস্থির, ওই রকম ব্যাপারটা না, ওটা হচ্ছে নড়াচড়া করতেছে, নড়বড়ে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, তাহলে যমুনা নদী থেকে আসা শো শো বয়ে যাওয়া বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টিডি, এই বাতাসটাকে অস্থির করে তুলছে। দ্য ডান্সিং অফ দ্য ফ্লেমস, ফ্লেম মানে হচ্ছে আমরা কি বলি একটা আগুনের ফুলকি বা ফ্লেম হচ্ছে আমরা বলি কি আগুনের শিখা, ঠিক আছে? দ্য ডান্সিং অফ দ্য ফ্লেমস রিমাইন্ডস মেহেরজান, আগুনের শিখার এই যে নাচাটা, এখানে নাচা বলতে নড়চড় করাটা, হ্যাঁ, নাড়াচাড়া করাটা, এই যে নড়চড় করতেছে, একবার ডানে একবার বায়ে, একবার ডানে একবার বায়ে, একবার জলে একবার বন্ধ হয়ে যায়, এই যে ডান্সিং একটা মোমেন্ট, এখানে ডান্স বলতে কিন্তু নৃত্য বা নাচ করা না, বুঝিয়েছে আগুনের শিখার এরকম নড়াচড়া করাটা, উঠানামাটা, নড়বড়ে হওয়াটা মনে করিয়ে দেয়। রিমাইন্ডার তো কি? স্মরণ করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। কি স্মরণ করিয়ে দেয়? মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। টার্মোয়েল অর্থ হচ্ছে কষ্ট, কষ্ট বা যন্ত্রণা। তাহলে খেয়াল করে কি বলেছে যে দ্য ডান্সিং অফ দ্য ফ্লেমস রিমাইন্ডস মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। তাহলে মেহেরজানের এই যে আগুনের এই যে নড়াচড়া করাটা, এটা মেহেরজানকে তার জীবনের কষ্ট বা যন্ত্রণাগুলোর কথা মনে করিয়ে দেয়। ওকে, এই পেজটাই ক্লিয়ার হইল? ওকে, ক্লিয়ার না? ফাইন, চলো আমরা তার পরের পেজে যাচ্ছি। ওকে, নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং। নট লং এগো মানে কি? খুব বেশি দিন আগে নয়, খুব বেশি দিন আগে নয়, খুব বেশি দিন আগে না, তাহলে খুব বেশি দিন আগের কথা না। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। আ ফ্যামিলি, একটি সুন্দর পরিবার ছিল। কাল্টিভেবল ল্যান্ড মানে হচ্ছে চাষযোগ্য জমি, চাষযোগ্য জমি, তার চাষযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গরু ছাগল, ঠিক আছে? এবং তার গরু ছাগল ছিল, গরু ছাগল ছিল। দ্য এরোশন, এরোশন মানে হচ্ছে ক্ষয়, এরোশন মানে কি? ক্ষয়। দ্য এরোশন অফ দ্য যমুনা, তাহলে যমুনা নদীর ক্ষয় কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি গ্র্যাজুয়ালি। কনজিউম অর্থ হচ্ছে ধীরে 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 গ্রাস করে ফেলা, ধীরে ধীরে গ্রাস করে ফেলা, গ্রাস করে ফেলা। আচ্ছা, তাহলে কি পাচ্ছি দেখো, দ্য এরোশন অফ দ্য যমুনা, তাহলে যমুনা নদীর এই ক্ষয়, যমুনার ক্ষয় বা নদী ভাঙ্গন, কনজিউমড পাস্ট টেন্সে আছে, অল হার ল্যান্ডেড প্রপার্টি গ্র্যাজুয়ালি। ল্যান্ডেড প্রপার্টি মানে কি? মানে হচ্ছে
ভূমি ভূমি যেগুলা তার যে সম্পত্তি তো মানুষ অনেক ধরনের হয়, স্বর্ণ গয়না হতে পারে, সেটা গরু ছাগল হতে পারে, সেটা জমি হতে পারে, সেটা সবজির ক্ষেত হতে পারে, জায়গা হতে পারে, ভিটা হতে পারে, মাটি হতে পারে। তাহলে বলেছে ল্যান্ডেড প্রপার্টি মানে হচ্ছে ভূমি জাতীয় যত সম্পদ রয়েছে তার, ঘর উঠান জমি সব কিছু গ্র্যাজুয়ালি মানে ধীরে 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 ধীরে। তাহলে মেহেরজানের একটা সময় তার সব ছিল, একটা পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল এবং তার গবাদি পশু ছিল। দ্য এরোশন অফ দ্য যমুনা কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি গ্র্যাজুয়ালি। কিন্তু যমুনা নদীর এই ভাঙ্গন তার সকল ধরনের ভূমি সম্পত্তিগুলো, ভূমি সম্পত্তি বা মাটি সম্পত্তিগুলো ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। এবং নদী কি যখন সে নদী ভাঙ্গন করবে সে তখন কি জিজ্ঞেস করবে যে এটা কি মেহেরজানের নাকি এলাকার চেয়ারম্যানের হলেও নিয়ে যাবে, মেহেরজান হলেও নিয়ে যাবে, যাকে পাবে তার মাটি যখন নদীর ধারে আসবে তখন সেটাই নিয়ে যাবে। ওকে, ইট ফাইনালি claimed her only shelter during the last monsoon. মনসুন মানে কি? গত কিসে? বর্ষায়। ইট ক্লেম মানে হচ্ছে, ক্লেম অর্থ হচ্ছে গ্রাস করে নেওয়া। হ্যাঁ, ক্লেম অর্থ হচ্ছে কি গ্রাস করে নেওয়া বা অধিকার গ্রহণ করা। কোনো কিছু তুমি যে নিয়ে নাও, যে আই ক্লেমড হার প্রপার্টি, আমি তার সম্পত্তি নিয়ে নিছি। তাহলে ইট মানে নদী ভাঙ্গন, ফাইনালি অবশেষে, ক্লেমড নিয়েছে। তাহলে ওই নদী ভাঙ্গনটা সব শেষে, তার তো আগে জমি টমি যা ছিল, ক্ষেত টাত আরও যা যা সব নিয়ে গেছে। কিন্তু দেখো এই যে লাস্ট মনসুন, গত বর্ষায় তার একমাত্র শেল্টার, একমাত্র থাকার জায়গাটা পর্যন্ত নদী ভাঙ্গনে নিয়ে গেছে। তার মানে মেহেরজান এখন আসলে কোনো জায়গা বলতে পৃথিবীতে তার কিচ্ছু নাই, মানে তার যে নিজের ভিটা, নিজের ভূমি, এইটা নাই। ওকে, ইট টুক দ্য রিভার অনলি আ ডে। নদীর কয়দিন লেগেছে? ইট টুক দ্য রিভার, নদীটার সময় লেগেছে অনলি আ ডে, শুধু একদিন, টু ডেমলিশ মানে হচ্ছে নষ্ট করা বা ধ্বংস করা। ইট টুক দ্য রিভার অনলি আ ডে, নদীটার মাত্র একদিন লেগেছে, যমুনা নদীর, টু ডেমলিশ মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ। ব্যাম্বু বুশ মানে কি? বাঁশের বাগান, ঠিক আছে, বা বাঁশঝাড়। তাহলে মেহেরজানের ঘর, তার গাছপালাগুলো, তার সবজি বাগান এবং বাঁশের ঝাড়গুলা ধ্বংস করতে নদীর কতদিন লাগছে? মাত্র একদিনে নদী সব নিয়ে গেছে। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একটা সময়, ওয়ান্স মানে কি? এক সময় মেহেরজানের একটা হাসি খুশি খুব আনন্দের পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, এক বছরের মাথায়, she lost her husband, সে তার স্বামীকে হারিয়েছে, her family, তার পরিবারকে হারিয়েছে, টু দ্য ডিজিজ মানে কি? রোগের মাধ্যমে। তার মানে তার হাজব্যান্ড মারা গেছে কোনো একটা রোগে এবং তার পরিবারের বাকি সদস্যরা মারা গেছে রোগের মাধ্যমে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে হচ্ছে নির্মম। হাঙ্গার মানে কি? ক্ষুধা। আর পভার্টি দারিদ্র। আর ব্রট টু মানে হচ্ছে নিয়ে এসেছে। তাহলে বাংলাটা খেয়াল করো তো কি পেলাম, যে ওভার দ্য ইয়ার্স, এই বছরগুলোতে, কয়েক বছরে, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস, সে তার স্বামীকে এবং পরিবারকে রোগে হারিয়েছে। তাহলে হাজব্যান্ড এবং পরিবারের সবাই কিসে মারা গেছে? বিভিন্ন প্রকার রোগে মারা গেছে। এখন বলেছে দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, যে রোগগুলো কারা নিয়ে এসেছে? নির্মম, ক্ষুধা আর দারিদ্র, যে রোগগুলোকে তার পরিবারের কাছে নিয়ে আসছে। অর্থাৎ তাদের রোগ হওয়ার পিছনে কারণ ছিল কি? নির্মম ক্ষুধা,
অর্থাৎ নদী ভাঙ্গন, মানুষ কাজ নাই, কোনো ফসল হচ্ছে না, চাষাবাদ করতে পারতেছে না, এই কারণে খাবার নাই। খাবার নাই মানে সে কিভাবে চলবে? আর এখান থেকে আস্তে আস্তে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়েছে। তাই এই দারিদ্র এবং তীব্র ক্ষুধা, নির্মম ক্ষুধা থেকে সৃষ্ট হওয়া রোগের মাধ্যমে সে তার হাজব্যান্ড এবং পরিবারের সবাইকে হারিয়েছে কয়েক বছরের মধ্যে। ওকে, নাও শি ইজ দ্য অনলি ওয়ান, তিনি একমাত্র ব্যক্তি, লেফট, যিনি রয়ে গেছেন, মানে এখনো বেঁচে আছেন। এই লেফট মানে কি? অ্যালাইভ, তিনি এখনো বেঁচে আছেন। টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। লস অ্যান্ড পেইন মানে হচ্ছে কষ্ট আর যন্ত্রণা, কষ্ট এবং যন্ত্রণা। তাহলে কি বলছে দেখো, তিনি এখন পরিবারের একমাত্র বেঁচে আছে যিনি কষ্ট আর যন্ত্রণার সাথে জীবনযাপন করছে। তিনি একমাত্র আছেন যিনি এখন কষ্ট আর যন্ত্রণা নিয়ে জীবনযাপন করছেন। যার একটা সময় সুন্দর পরিবার ছিল, সুন্দর একটা হাজবেন্ড ছিল, গবাদি পশু ছিল, ফসলি ভূমি ছিল, মাঠ ছিল, সম্পত্তি ছিল, আজ তার কেউ নেই, না তার হাজবেন্ড, না তার পরিবার, না তার ফসলি জমি, কিচ্ছু নাই, তার ভিটা মাটিটাও নাই। তাহলে সে তো অবশ্যই কষ্ট আর যন্ত্রণার সাথেই বাসবে। আচ্ছা, লাস্ট লাইন, দ্য গ্রিডি যমুনা। গ্রিডি যমুনা মানে কি? লোভী যমুনা, লোভী বলা হচ্ছে। The greedy Jamuna has shattered her dreams and happiness. সেটা হতো কি? কেড়ে নেওয়া। ওকে, একজন প্রশ্ন করেছে যে এই ভাইয়ার নাম কি? আমার নাম এখনো তোমরা জানো না, এটা কোনো কথা? তোমরা ফেসবুকে সার্চ করবে না আমার নাম? ভাই এভাবে পড়ালে অনেক ভালো হবে। হ্যাঁ, তোমাদের ভালো হওয়ার জন্যই তো ভেঙে ভেঙে পড়াচ্ছি। আচ্ছা, আমার নাম জানো না, এটা কোনো কথা হলে আমি তো কষ্ট পাইলাম। তোমাদের এতদিন ক্লাস করায় ফেললাম, আজকে ষষ্ঠ লেকচার, কিন্তু আমার নামটাই জানলা না। সবাই একটু আমার নাম কমেন্ট করো তো দেখি, তোমরা জানো কিনা আমার নাম, বাকিরা যারা যারা জানো। দেখি কারা কারা আর আমার নাম জানো। তোমরা তো মনটার ভিতরে কষ্ট দিয়ে দিলা। হ্যাঁ, কিছু কিছু মিলবে না, অনেকে কিছু কিছু মিলবে না, আমি তো জানি, আমি তো বলেছি কিছু কিছু ব্যাপার মিলবে না, কারণ হচ্ছে এটা পুরাতন বইয়ের সাথে বই চেঞ্জ হয়েছে। তো আমরা এই ব্যাপারগুলোকে আমরা আবার শেষের দিক দিয়ে, আমাদের কোর্সের শেষের দিক দিয়ে আমি চেষ্টা করব 1-2টা ক্লাসের মাধ্যমে আবার একটু প্যাসেজগুলোকে রিভাইজ করে দেওয়ার জন্য, ঠিক আছে? অথবা তোমাদের জন্য ভিডিও বানিয়ে সুন্দর করে লেকচার আকারে বানিয়ে ভিডিওগুলোর প্যাসেজগুলো যেগুলো প্রবলেম আছে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য। সো তোমরা মন খারাপ করো না, ভাইয়ের উপর রাগ করো না। আমি চেষ্টা করব এই প্যাসেজগুলো যে যে জায়গাগুলোতে 2-1 লাইন করে প্রবলেম আছে, পুরো প্যাসেজগুলোর সুন্দর করে বাংলা ব্যাখ্যা সহ ভিডিও করে ইউটিউবে দিয়ে দিব, যেন তোমরা এগুলো সবসময় দেখতে পারো, ঠিক আছে? এই তো আমার নাম সবাই বলে দিচ্ছে না, প্রিয় মানিক ভাইয়া। মানিক ভাই জিন্দাবাদ। আচ্ছা, তাহলে তোমরা ভাইয়ের উপরে কিন্তু মাইন্ড করো না। হ্যাঁ, ভাইয়া আপনাদের ইউটিউব তো নাই,
আপনাদের বলতে আমাদের ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে, সেখানে দিব এসএসসি ক্লাসগুলো। ওকে চলো, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমার নাম জানো এবং আমার নাম কমেন্ট করেছো, বিভিন্ন কিছু লিখেছো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। ওকে চলো আমরা তারপরে যাচ্ছি প্যাসেজের বাকি অংশে। ওকে কি বলেছে দেখো, দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। খুব ভালোভাবে বুঝো, দেয়ার আর থাউজেন্ডস আদার্স, এরকম আরো হাজার হাজার মানুষ রয়েছেন। আমারও এই থাউজেন্ড আদার্স মানে কি, আরো হাজার হাজার মানুষ, হাজার হাজার এরকম হাজার হাজার মানুষ রয়েছেন হু আর ওয়েটিং। এখানে ওয়েটিংকে আমরা ভেঙে লিখতে পারি কি, হু আর ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট। ফেট মানে হচ্ছে ভাগ্য, হ্যাঁ ফেট মানে কি ভাগ্য। লাইক মেহেরজান, তাহলে লাইক মানে মতো, তাহলে মেহেরজানের মতো একই রকম ভাগ্য শেয়ার করতে বা ভাগ্যের কথা বলতে, আমাদেরকে শোনাতে এরকম আরো হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। তার মানে বুঝাচ্ছে যে একমাত্র মেহেরজানের যে বাড়িঘর যমুনা নিয়ে গেছে এমন না, আর এরকম শত শত হাজার হাজার পুরুষ নারী রয়েছে যাদের বাড়িঘর মেহেরজানের মতো যমুনার পানিতে চলে গেছে। এটাই বলেছে যে দেয়ার আর থাউজেন্ড আদার্স, আর এরকম হাজার হাজার আছে হু আর ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, যারা মেহেরজানের মতো একই কপাল আমাদের কাছে বলতে বসে আছে, তাদের একই সমস্যা। ওকে শেয়ার করা মানে কিন্তু ভাগ্য শেয়ার করা না, ভাগ্যের কথা কষ্টগুলো শেয়ার করা। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স দ্যাট এফেক্ট ইটস পিপল। খেয়াল করে কি বলেছে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীর দেশ বা নদী মাতৃক দেশ, দ্যাট এফেক্ট ইটস পিপল। এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা, এফেক্ট মানে কি প্রভাবিত করা। তাহলে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। যারা আজকে বিকালের ক্লাস করো নাই তারা পচা, আমি কিন্তু করছি সাকলাইন ভাইয়ের ক্লাস, হ্যাঁ আমি কিন্তু সাকলাইন ভাইয়ের ক্লাস করছি। ভাইয়া এসএসসির স্টুডেন্টরা কি আপনার ইংলিশ শুনে কোর্সটা করতে পারবে? এত তাড়া নিও না, তোমরা তো এসএসসি পরীক্ষা দিবা, তারপর তোমাদের জন্য আলাদা কোর্স আসবে, এখনই না, এখন তোমরা এসএসসি পড়ো। ওকে খেয়াল করে কি বলেছে, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, দ্যাট এফেক্ট ইটস পিপল, যে নদীগুলো এর মানুষকে প্রভাবিত করে। এই নদী থেকে আমাদের অনেক গান সৃষ্টি হয় না, তারপর হচ্ছে আমরা বলি না এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার দেশ, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, গান আছেন এরকম। তাহলে এই নদী আমরা আমাদের অর্থনীতি বলি, আমাদের জ্ঞান বিদ্যা বলি, আমাদের চলাচল বলি, আমাদের ট্রান্সপোর্টেশন বলি, কত ক্ষেত্রে কৃষি সহ কত ক্ষেত্রে আমাদের নদীর অবদান রয়েছে। এরোশন ইজ আ হার্শ রিয়ালিটি, হার্শ রিয়ালিটি মানে কি জানো, চরম সত্য। হার্শ রিয়ালিটি মানে কি, এই নদী ভাঙন হচ্ছে একটা চরম সত্য, চরম সত্য মানে যেটা কষ্ট, যে সত্যটা মানতে কষ্ট। তাহলে এরোশন ইজ আ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। রিভার ব্যাঙ্ক মানে হচ্ছে নদী তীর, নদী তীর। তাহলে নদীর তীরে বাস করা মানুষদের জন্য নদী ভাঙ্গনটা একটা কষ্টকর সত্য, একটা চরম সত্য, চরম বাস্তবতা। এটাকে তুমি চরম সত্য বলতে পারো বা চরম বাস্তবতা, চরম বাস্তবতা বলতে পারো, চরম বাস্তবতা। তাহলে কি বলেছে, নদীর তীরে বা নদীর পাড়ের কাছাকাছি, নদীর এলাকার পাশাপাশি বাস করা মানুষদের জন্য নদী ভাঙ্গনটা একটা চরম বাস্তবতা, তারা এটা শিকার হয়। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষায়, মনসুন মানে কি বর্ষা, প্রতি বর্ষায় মেনি মোর ভিলেজার্স আর থ্রেটেন্ড। থ্রেটেন্ড মানে কি ঝুঁকির সম্মুখীন হচ্ছে, ঝুঁকির
সম্মুখীন হচ্ছে বা হয়, হচ্ছে না, এটা হচ্ছে হয়। কি বলছে দেখো যে ডিউরিং ইচ মনসুন, প্রতিবার বর্ষার সময় মেনি মোর ভিলেজার্স আর থ্রেটেন্ড বাই দ্য রোরিং অফ রিভার্স, নদীর গর্জনে, নদীর গর্জনে। তাহলে দেখো তো কি বলেছে, প্রতিটা লাইনকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইনের জন্য আমরা বাংলা অর্থ জানি। এটা যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা যে তোমার জন্য ইফেক্টিভ, এটা এইচএসসির বইটা একবার যদি তোমার মনে হয় খুলে একটু দেখবা। একটা প্যাসেজের নাম বলে দিই ভাইয়া, ওই প্যাসেজটা পড়তে গিয়ে দেখবা যে ওয়ার্ড মিনিং জানাটা কত গুরুত্বপূর্ণ। এটা প্যাসেজ আছে, এই প্যাসেজের নাম হচ্ছে দ্য স্টর্ম and stress of এই প্যাসেজটা তোমরা একটু দেখবা। এইচএসসির বইয়ের মধ্যে এই একটা প্যাসেজ আছে, তোমরা তখন পড়তে গিয়ে দেখবা আমি পড়তে পারতেছি কিন্তু অর্থটা বুঝতেছি না, আমি শব্দটা যে আসলে বাংলা অর্থটা কি এটা আমি ধরতে পারতেছি না। কেন হচ্ছে এমনটা? বিকজ অফ ইউ ডোন্ট নো আ লট অফ ভোকাবুলারিজ। এবং এটা কেন হচ্ছে, তুমি এসএসসি লেভেলে তোমার এসএসসি যে বইটা আছে এটাকে মনোযোগ দিয়ে সময় দিয়ে এটা তুমি পড়ো নাই। এই জন্য দেখা যাবে যে এইচএসসিতে গিয়ে তোমার পড়াশোনা অনেক কঠিন মনে হবে তুমি যদি ভালোভাবে এসএসসির প্যাসেজগুলো প্রতিটা ভালোভাবে না পড়ো। ঠিক আছে, আমি যতগুলো পড়া দিচ্ছি 6টা 7টা 8টা আরও যতটা পসিবল হয় দিব, আমরা ইউটিউবে ভিডিও দিব এগুলোর। কিন্তু তোমাকে কিন্তু এটা কাজটা করতে হবে যে সেটা কি, সেটা হচ্ছে নিজে নিজে যেন পড়ার অভ্যাস তৈরি করো, ভোকাবুলারি মুখস্থ করার একটা অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আসছি পরবর্তী অংশে যে কি বলেছে দেখো, প্রতি বর্ষায় এমন আরো অনেক মানুষ আর থ্রেটেন, তারা হুমকির সম্মুখীন হয়, তারা ঝুঁকির সম্মুখীন হয়, তারা ঝুঁকির মুখে পড়ে বাই দ্য রোরিং অফ রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা। তাহলে এই যমুনা, পদ্মা, মেঘনা এইসব নদীগুলোর গর্জনের শিকার হয় প্রতি বর্ষার মধ্যে হাজার হাজার মানুষ। এটাই বলেছে যে ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজার্স, প্রতি বর্ষায় মেনি মোর ভিলেজার্স, আরও অনেক গ্রামবাসীরা আর থ্রেটেন, ঝুঁকির সম্মুখীন হয় বা হুমকির সম্মুখীন হয়, কিসের দ্বারা? বাই দ্য রোরিং অফ রিভার্স, নদীর গর্জনের শিকার হয়। কেমন নদী? লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। যমুনা, পদ্মা এবং মেঘনা নদীর মতো এমন নদীর গর্জনের শিকার হয় এরকম আরো অনেক অনেক গ্রামবাসীরা। বুঝা গেল? এইটুকু কি ক্লিয়ার হয়েছে? সমস্যা নাই। হ্যাঁ, তোমাদের যে অনেকে বলছো যে ভাইয়া মিলছে না বা একটা দুইটা মিলছে না, তোমাদের জন্য ঘোষণা দিচ্ছে আজকে ভাইয়া, সেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট প্যাসেজগুলোর শর্ট ভিডিও আকারে আমি সুন্দর করে তোমাদের ইউটিউবে দিয়ে দিব, যেন তুমি ক্লাসে যে যে জিনিসগুলো মিলে নাই তুমি যেগুলো নিজে নিজে পড়ে ফেলতে পারো। তাহলে আশা করছি তোমাদের জন্য ভালো হবে। এটার জন্য কিন্তু মানিক ভাই একটা থ্যাঙ্কস পাইতে পারি। চলো আমরা তারপরের প্যাসেজে যাচ্ছি। আচ্ছা, তারপরের অংশ। ওকে, চলো আমরা লাস্ট, এই প্যাসেজের লাস্ট অংশ এটা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এস্টিমেটেড মানে হচ্ছে এটা ধারণা, হিসাব করা হয়, যে হিসাব করা, ঠিক আছে, হিসাব করা মানে হচ্ছে অনুমান করা, হিসাব করা বা অনুমান করা। আমরা বলি না যে বিয়ের মধ্যে খাবারের এস্টিমেট করা, মানে কতজন হইতে পারে এটার আনুমানিক হিসাব করা, আনুমানিক হিসাব বা অনুমান করে হিসাব করা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এমনটা অনুমান করা হয় যে রিভার এরোশন মেক্স অ্যাটলিস্ট আজান দিচ্ছে, হ্যাঁ আমার এখানে আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক, হ্যাঁ আমি একটু পানি পান করে নিচ্ছি।
ওকে, আমার এখানে আজান শেষ। হ্যাঁ, আমরা আবার শুরু করছি আমাদের টপিক। আচ্ছা, এখানে আজান শেষ হয়েছে, ঠিক আছে। চলো, ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা আনুমানিক হিসাব করা হয়েছে, erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. erosion মানে এই ভূমিক্ষয় বা নদী ভাঙ্গন makes at least 1 lakh people homeless. প্রতি বছর প্রায় বাংলাদেশে 1 লক্ষ মানুষকে ভূমিহীন করে এই নদী ভাঙ্গন। এটা অনুমানিক হিসাব করা হচ্ছে বা আনুমানিকভাবে হিসাব করা হয়। ইনফ্যাক্ট সত্যি বলতে রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স। তাহলে ডেঞ্জার্স মানে কি? বিপদ। তাহলে ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, প্রধান বিপদগুলোর মধ্যে একটি। তাহলে নদী ভাঙ্গন হচ্ছে প্রধান বিপদগুলোর মধ্যে একটি, কজড বাই, ঘটিত, যা ঘটিত, ঘটিত, যা ঘটিত বা যা ঘটে থাকে বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা জলবায়ু পরিবর্তনের দ্বারা ঘটে থাকে। তাহলে কি বলেছে দেখো, জলবায়ুর দ্বারা ঘটিত সবচেয়ে বড় সমস্যাগুলো বা বিপদগুলোর মধ্যে একটা হচ্ছে নদী ভাঙ্গন। আবার বলছি আমি, নদী ভাঙ্গন হলো সবচেয়ে বড় বিপদগুলোর মধ্যে একটা, যেগুলো জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানির বা সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, গরম বৃদ্ধি পাচ্ছে, নদী ভাঙ্গন হচ্ছে, আরও অনেক অনেক সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে মেইনগুলোর মধ্যে একটা হচ্ছে নদী ভাঙ্গন। ওকে, ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশনস, প্রম্পট মানে তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে যদি যেটা ইমিডিয়েট, ইমার্জেন্সি ভাবে, অ্যাকশন মানে কি? পদক্ষেপ। অ্যাকশন মানে কি? পদক্ষেপ, ঠিক আছে। তাহলে কি পাচ্ছে আমরা, দেখো তো, ইফ উই কান টেক প্রম্পট অ্যাকশনস, আমরা যদি তাৎক্ষণিক পদক্ষেপ নিতে না পারি, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, অ্যাডাপ্ট মানে কি? মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া। অ্যাডাপ্ট মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া। তাহলে আমরা যদি এই জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য জরুরি পদক্ষেপ না নেই, যে কি করলে আমরা বেঁচে থাকতে পারবো, কোন ধরনের ফসল ফলাইতে হবে, নদীকে কিভাবে আমরা এখন বাঁচাইতে পারি, নদীর পাড়ে কি কি গাছ লাগানো যায়, এরকম যদি জরুরি আমরা যদি পদক্ষেপ না নেই, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, এরকম আরো হাজার হাজার মেহেরজান তৈরি হবে ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। প্রতি বছর আমাদের এই শহরে এবং গ্রামের মধ্যে এরকম হাজার হাজার আরো এই ভূমিহীন মেহেরজানেরা তৈরি হবে। ওকে, তাহলে এই প্যাসেজ কি ক্লিয়ার? তাহলে আমাদের প্যাসেজ শেষ। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইম্যাক্স না, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। তাহলে এই প্যাসেজের কি সবগুলো অর্থ বুঝতে পেরেছো? সবগুলো শব্দের বাচ্চারা? আশা করি ক্লিয়ার। ওকে, চলো আমরা একটু এমসিকিউগুলো দেখে নিই। মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ দ্য ইরোশন অফ দ্য যমুনা, সেলিং অফ হার হাউস, ডিস্ট্রাকশন অফ হার হাউস, ফ্লাড। সে কি বন্যার কারণে তার মানে সে একা এই মুহূর্তে সে এই যে বাড়িঘর ছাড়া, নাকি ডিস্ট্রাকশন অফ হার হাউস তার বাড়ির ধ্বংসের কারণে, নাকি সেলিং অফ হার হাউস তার ঘর বিক্রি করে দেওয়ার কারণে, না এরোশন অফ দ্য যমুনা নাকি যমুনা নদীর এই ক্ষয়ের কারণে? রাইট, এটা হচ্ছে কি? দ্য এরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর ক্ষয়। 2 নাম্বার, বিফোর দ্য এরোশন, এই নদী ক্ষয়ের পূর্বে, অফ দ্য রিভার, এই নদীর যমুনা নদীর ক্ষয়ের পূর্বে, শি ওয়াজ ওয়েলদি, হেলদি, আনহ্যাপি, জয়ফুল। তিনি কেমন ছিলেন? তিনি খুব স্বাস্থ্যসম্মত ছিলেন, এটাকে প্যাসেজে বলছে? বলে নাই। শি ওয়াজ ওয়েলদি, তার অনেক সম্পদ ছিল। আনহ্যাপি, তিনি অনেক অখুশি ছিলেন। জয়ফুল, তিনি অনেক আনন্দিত ছিলেন বা তিনি অনেক খুশি, মানে সুখী ছিলেন। কোনটা বলতো? রাইট,
শুধু যদি ওয়েলদি বলো তাহলে কিন্তু প্রবলেম হবে। ওয়েলদি সম্পদ মানে শুধু সম্পদ। তিনি কিন্তু জয়ফুল ছিলেন, তার হাজব্যান্ড ছিলেন, তার পরিবার ছিলেন, বাচ্চা কাচ্চা ছিলেন, তাই এটাকে আমরা বলবো হচ্ছে জয়ফুল ছিলেন তিনি। ঠিক আছে, তিনি ছিলেন জয়ফুল, তার সম্পত্তিও ছিল, পরিবারও ছিল। ড্যাশ হ্যাজ মেড মেহেরজানস লাইফ মিজারেবল। ওল্ড এজ, মিজারেবল মানে হচ্ছে অসহনীয়, অসহনীয়। তাহলে কোন জিনিসটি মেহেরজানের জীবনকে অসহনীয় করে তুলেছে? ওল্ড এজ তার বৃদ্ধ বয়স, সিকনেস তার রোগ, রিভার ইরোশন নাকি ফ্রাস্ট্রেশন নাকি হতাশা, কোনটা বলো? রাইট, তাহলে 3 নাম্বার হচ্ছে কি, তোমরা নাম্বার দিয়ে উত্তর দিবে। 3 উত্তর কি? 3 উত্তর হচ্ছে আমাদের সি, রিভার ইরোশন বা নদী ক্ষয়। তারপর হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের লেখকের মূল উদ্দেশ্যটা কি ছিল? লেখক এই পুরো গল্পটা দিয়ে আসলে আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো ফার্স্ট ওয়ান ইজ টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, নদীর গুরুত্ব বোঝাতে চেষ্টা করেছেন। টু ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন, বর্ষার গুরুত্ব বোঝাতে চেষ্টা করেছেন। টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, নদী ক্ষয় বা নদী ভাঙ্গনের কি প্রভাব এটা ব্যাখ্যা করতে চেয়েছেন। টু ডেসক্রাইব দ্য ফেট অফ আ ওমেন, একটা নারীর ভাগ্য দেখাতে চেয়েছেন। বলো তুমি সবসময় এই যে যখন কোনো পারপাস অফ দ্য অথর এরকম লেখা থাকবে বা পারপাস অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের উদ্দেশ্য কি বা প্যাসেজটার লেখকের উদ্দেশ্য কি ছিল, তখন তুমি একটা এমন পয়েন্টকে বাছাই করবা যেটা পুরো প্যাসেজটার মূল কথা এটা। যদি তুমি এইটাকে অ্যান্সার ধরো ফেট অফ আ ওমেন, তুমি কিন্তু টোটাল যে নদী ভাঙ্গনের ব্যাপারটা এটাই এড়ায় যাচ্ছ। আবার যে এটা ধরো হচ্ছে নদীর ভূমিকা, তাহলে নদী ভাঙ্গনের কথা আসতেছে না। আবার যদি এটা ধরো তাহলে এটাকে হচ্ছে বর্ষার কথা আসতেছে, নদী ভাঙ্গনটা যে মেইন পারপাস এই গল্পের এটা আসতেছে না। অলওয়েজ মাথায় রাখবা যে এইসব প্রশ্নের ক্ষেত্রে মেইন বা ওভারঅল একটা অ্যান্সার দিতে, ওভারঅল পারপাস মানে এমন একটা উদ্দেশ্যকে তুমি খুঁজে বের করবা যেটা হচ্ছে মূল বিষয়বস্তু এবং টোটাল বিষয়টাকে কভার করে। দেখো এই নদী ভাঙ্গনের একটা ফল হচ্ছে কি, নদী ভাঙ্গনের ফলে হচ্ছে এরকম মেহেরজানের মতো নারীরা তৈরি হচ্ছে এরকম ভাবে। তাহলে এইটা হচ্ছে ছোট অংশ, এটা হচ্ছে মেইন। শুধু কি মেহেরজানের মতো নারীদের সমস্যা হচ্ছে, পুরুষদের সমস্যা হচ্ছে না, জমি জমা নষ্ট হচ্ছে না, ফসলি জমি নষ্ট হচ্ছে না, আরো অনেক ভূমিকা আছে এক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য কৃষি সবকিছু নষ্ট হচ্ছে। এখানে একটা উদাহরণ দেখাচ্ছে জাস্ট। তাহলে এটা কি উত্তর? এটা হচ্ছে সি। তারপর শি ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও। ওকে, সে এখন নিজের তৈরি করা ঘরের মধ্যে কাদের সাথে থাকে? উইথ হার রিলেটিভ, তার আত্মীয় স্বজনের সাথে। অ্যালোন, একা একা থাকে। আমরা প্যাসেজে পড়েছিলাম কোথাও একটা, তিনি একা থাকেন, তার ঘরের আর কেউ বাকি নেই, বাকিরা সবাই রোগে মারা গিয়েছেন। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য টার্মোয়েল ইন হার লাইফ, এটা আমরা বাংলা অর্থ সব পড়েছি। দ্য টার্মোয়েল ইন হার লাইফ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিন, মানে এই প্যারাগ্রাফটার প্রথম প্যারাগ্রাফটাই, মানে এই প্যাসেজের প্রথম প্যারাগ্রাফে দ্য টার্মোয়েল ইন হার লাইফ বলতে কি বোঝানো হয়েছে? দ্য প্লেজার অফ লাইফ, জীবনের আনন্দ বা প্রশান্তি। দ্য থান্ডারস্টর্ম ইন লাইফ, জীবনের কঠিন ঝড়। দ্য প্যাংস অ্যান্ড পেইনস ইন হার লাইফ, তার জীবনের কষ্ট দুঃখ। দ্য ড্রিমস অফ হার লাইফ, তার জীবনের স্বপ্নগুলো। বলো ওয়ার্ড মিনিং মনে থাকে না, একটা প্রশ্ন করেছে আমাদেরকে, সেটাকে এটা হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু আমাতুর রহমান, ও একটা প্রশ্ন হয়েছে ওয়ার্ড মিনিং মনে থাকে না। আচ্ছা, ওয়ার্ড মিনিং মনে থাকার একটা সহজ আমি পন্থা বলে দিই, সেটা হচ্ছে এই প্ল্যানটা তোমরা ফলো করবা ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা যারা মানিক ভাইয়ের স্টুডেন্ট বা মানিক ভাইয়ের ইংলিশ পড়ো, তোমরা এই প্যাটার্নটা মনে রাখবা ইংলিশের ভোকাবুলারি মনে রাখার ক্ষেত্রে। 1 নম্বরে একটা ওয়ার্ডকে তুমি 3 বার পড়বা। একটি ওয়ার্ডকে কতবার পড়বা? একটি ওয়ার্ড 3 বার পড়বে। 2 নাম্বার, ওয়ার্ডটি 3 বার না দেখে লিখবে। এরপরে 3 নাম্বার, ওই ওয়ার্ডটি দিয়ে
নিজে নিজে ছোট ছোট বাক্য বানাবা, 3টি বাক্য বানাবে। এই আমি বলেছি ওয়ার্ড মিনিং শেখার হচ্ছে 3 স্টেপ ফর্মুলা। এর সে 3 স্টেপ ফর্মুলা ভোকাবুলারি মুখস্থ করার। এটা ভোকাবুলারিকে 3বার পড়বা, সেটা শুদ্ধ বানানে 3বার লিখবা এবং লেখার পরে এই ওয়ার্ডটা দিয়ে 3টা বাক্য বানাবা নিজে নিজে। গ্রামাটিক্যাল ভুল হইতে পারে, প্যারা নাই, বাট তুমি 3টা বাক্য যদি বানাও তাহলে 3বার পড়া হচ্ছে একটা ওয়ার্ড, সেটা 3বার তুমি লেখা হচ্ছে, এটা আবার 3বার পড়া হচ্ছে, লেখা মানে কিন্তু আরেকবার পড়া, আবার সেই 3টা ওইটা দিয়ে 3টা সেন্টেন্স বানাচ্ছ, এটার উপর রিসার্চ হয়ে যাবে, আর কিচ্ছু বাকি থাকবে না। সো তোমরা এই প্যাসেজটা ফলো করতে পারো, এই মডেলটা। হ্যাঁ, চলো আমাদের তারপরে আমরা যাচ্ছি। হোয়াট আর দ্য রিভার্স মেনশনড ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজে কোন নদীর কথা উল্লেখ করা হয়েছে? যমুনা, পদ্মা, মেঘনা, 3টাই উল্লেখ করা হয়েছে। তারপর ওয়ান্স মেহেরজান একটা সময় কি ছিল? সলভেন্ট, খুবই মানে সচ্ছল ছিল, তার টাকা পয়সা ছিল, তার ফ্যামিলি ছিল। ইনসলভেন্ট, অসচ্ছল ছিল। পুয়ার, গরিব ছিল। ইম্পোভারিশড মানে হচ্ছে দারিদ্র ছিল। কোনটা হবে বলো? উত্তর দাও। রাইট, এটা হচ্ছে সলভেন্ট। ওকে, ডান্সিং অফ দ্য ফ্লেম মিনস, ডান্সিং অফ দ্য ফ্লেম মানে কি বুঝাইছে? আর ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ড্যান্স, একটা ঐতিহ্যবাহী নৃত্য। দ্য ফ্লেম দ্যাট মেক্স পিপল ডান্স অ্যারাউন্ড ইট, সেই আগুনের শিখা যেটা মানুষকে আশেপাশে নাচতে শেখায়। ইনস্টেবিলিটি অফ ফ্লেম মানে হচ্ছে আগুনের অস্থিরতা। আ ফ্লেম মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট, এমন একটি আগুন মানুষ যেটা জ্বালায় মানুষের অতীতকে মনে করার জন্য। বলো কোনটা হবে? আচ্ছা, কারেক্ট হচ্ছে সি, রাইট, ইনস্টেবিলিটি অফ ফ্লেম। ওকে, লাস্ট, হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ? আমাদের এই যে মানে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে মারাত্মক একটা মারাত্মক একটা রেজাল্ট কি? রেজাল্ট আমরা যেহেতু এটা পড়েছি কি, ক্রুয়েল হাঙ্গার না, জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক ক্ষুধা সৃষ্টি হচ্ছে, ব্যাপারটা এরকম না। ল্যান্ডেড প্রপার্টি, এটাও না, এটা হচ্ছে কি রিভার এরোশন। বাকিগুলো কোনো সমস্যা নেই। চলো আমরা আমাদের প্যাসেজের আজকে 5ম প্যাসেজ আমরা শেষ করব, সেটা হচ্ছে কি ফিশ পপুলেশন। সো সবাই যার যার প্যাসেজ আছে, ফিশ ছোট্ট একটা প্যাসেজ, এটা থেকে এমসিকিউ পড়াবো না, এটা শুধু প্যাসেজটা পড়িয়ে দিব, সামারি বা যে কোনো জিনিস আসার জন্য লিখতে পারো। ঠিক আছে, সবাই একটু এই প্যাসেজটা বের করো, বাচ্চারা সবাই এই প্যাসেজটা বের করো। তাহলে আমরা একটা প্যাসেজ শেষ করে ফেলছি, তাই না? আমাদের ক্লাসের এখন ঠিক 1 ঘন্টা, আমরা 1 ঘন্টার মধ্যে একটা শেষ করেছি, আমাদের আরও 1 ঘন্টার মধ্যে আমরা আরও 2টা শেষ করবো, আমরা 2 ঘন্টা ক্লাস নিব। আচ্ছা, কাদের 10টা থেকে 10টা এমসিকিউ হয়েছে? মিথ্যা কথা বলবো না। কার কয়টা এমসিকিউ আছে সেটা একটু জানাও, আমি একটু জানতে চাচ্ছি তোমরা ট্রুলি তোমরা জানতে বা শিখে অ্যান্সার করতে শিখছো কিনা দিন দিন। তুমি যদি আজকে 2টা বা 3টা 4টা ভুল করো, নো প্রবলেম, বাট তুমি তো অনেস্টলি বুঝে অ্যান্সার দাও, দ্যাট ইজ ইয়োর প্রাইড, দ্যাট ইজ ইয়োর রেজাল্ট। সো অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট, অলওয়েজ ট্রাই টু বি ট্রুথফুল টু ইয়োর সেলফ। Whenever you are answering, never open any page from the question paper or from any book, from any guide, never. This is a class test, okay? আচ্ছা, তাহলে সুবাইতার 10টা হয়েছে, গুড। রবি মজুমদারের 10টা হয়েছে, ফাহিমের 10টা, এমডি তিশাবের 2টা ভুল হয়েছে, নো প্রবলেম তিশাব। মুবারকের 9টা হয়েছে, শুভর 8টা হয়েছে, আমার 10টা হয়েছে ভাইয়া, ট্রুলি আলহামদুলিল্লাহ, ফাইন, নো প্রবলেম, আমি বিশ্বাস করি, I really believe you. But remember that কখনোই যেন আমাকে যেন এরকম সন্দেহ করতে না হয়। কোন একটা ব্যাচের স্টুডেন্ট এরকম করেছিল, তখন তারপর থেকে তাদের উপর আমার বিশ্বাস উঠে গেছে। আমাকে একজন বলেছে যে ভাইয়া গাইড দিকে অ্যান্সার করে। চলো তাহলে এইটা প্যাসেজটা বের করো সবাই। ওকে, ফিশ পপুলেশন মানে হচ্ছে
মাছের যেই একটা পরিমাণ রয়েছে, মাছের পরিমাণ, ঠিক আছে, এটা মাছের জনসংখ্যা না, মাছের পরিমাণ। ওকে, মাছের পরিমাণ। চলো আমরা একটু পড়াশোনা করি। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। আগেরটার মতোই কাছাকাছি টপিক। ফিশ পপুলেশন, এই মাছের সংখ্যাটা, ইজ ইন সিরিয়াস ডেঞ্জার, এটা এই মুহূর্তে একটা মারাত্মক হুমকিতে রয়েছে। মারাত্মক হুমকিতে রয়েছে। কিসের হুমকি? ফ্রম গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের। বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে বৈশ্বিক উষ্ণায়নের মারাত্মক হুমকির মধ্যে রয়েছে আমাদের এই মৎস্য সম্পদ বা মাছের পরিমাণগুলো। মৎস্য সম্পদ বলতে পারো তুমি স্বাভাবিকভাবে, মৎস্য সম্পদ। তাহলে আমাদের এই যে বৈশ্বিক উষ্ণায়ন, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, এটার একটা ফলাফল দেখলাম আমরা যে নদী ভাঙ্গনের কারণে কত মারাত্মক অবস্থা সৃষ্টি হচ্ছে মানুষদের। ঠিক এই নদী ভাঙ্গনের আরও একটা ফল হচ্ছে যে আমাদের এই মৎস্য সম্পদ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। কিভাবে এই ঝুঁকিতে রয়েছে, এটার সমস্যা কি কি হইতে পারে, আমরা এগুলো আলোচনা করব। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার। জলবায়ু পরিবর্তন ইজ ইনক্রিজিং, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার। ওয়াটার টেম্পারেচার মানে কি? পানির তাপমাত্রা, পানির তাপমাত্রা। ইন রিভার্স, লেকস, লেক মানে হচ্ছে হ্রদ, লেক মানে কি? হ্রদ। লেক শব্দ হচ্ছে কি? হ্রদ। আর সি মানে কি? সাগর। কি বলছে দেখো, ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স, লেকস অ্যান্ড সিস। বুঝো কি বলেছে? ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার, জলবায়ু পরিবর্তন পানির তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। কোন জায়গার পানি? ইন রিভার্স, লেকস অ্যান্ড সিস, নদী, হ্রদ এবং সাগরের পানির তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন। দিস মিন্স, এর মানে হলো, এই মিন্স মানে কি? এর অর্থ বা মানে, অর্থ বা মানে, এর মানে হলো এই মানে এই যে তাপমাত্রা বাড়ার মানে হলো দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। তাহলে লেস মানে কম, লেস মানে কি? কম। ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল, অ্যাভেলেবল হচ্ছে মানে হচ্ছে কি বললাম আমরা? সরবরাহ, সরবরাহ। বা কি বলবো আমরা? প্রাচুর্য। ওকে, তোমরা ধরো সরবরাহ অর্থটা মনে রাখো। কি বলছে দেখো, এখন যদি তাপমাত্রা বেড়ে যায়, তাই না? তাপমাত্রা বেড়ে গেলে কি হবে? ধরো অত্যধিক তাপে অনেক খাবার বা অনেক জিনিস হচ্ছে নষ্ট হয়ে যাবে। ফলে মাছেরা খাবার না পেয়ে তারা মৃত্যুবরণ করে ফেলবে। এতে মাছের যে প্রোডাকশন, মাছের হেলথ, এই যে মাছের স্বাস্থ্যের মধ্যেও কিন্তু এক ধরনের ঝুঁকি সৃষ্টি করে অত্যধিক তাপ। তবে যেই মাছগুলো হচ্ছে মিঠা পানিতে থাকে বা একটু ঠান্ডা আবহাওয়ায়, এরা মরে যাবে, এরা বাঁচতে পারবে না। আর মাছ যখন সে অপুষ্টিতে ভুগবে বা মাছের যখন শারীরিক সমস্যা হবে, তখন সে বাচ্চা দিতে পারবে না, সে পোনা বা রেণু দিতে পারবে না। এই রেণু না দিলে মাছ বেশি জন্ম হবে না। বেশি মাছ জন্ম না হলে মানুষ প্রোটিনের অভাব ফিল করবে। দেখো কতভাবে এগুলো জড়িত। তাই আমরা আজকে যারা গাছ কাটছি আমাদের এলাকার মধ্যে, তারা নিজেরা যেন একটু একটু করে সতর্ক হওয়া শুরু করি, অল্প অল্প করে হলেই হবে। অথবা যারা শহরে থাকো, তোমরা চেষ্টা করবা, তোমাদের বাগান আছে না, তোমাদের ছাদ বাগান করতে। ছাদের মধ্যে খুব বেশি কিন্তু কিছু লাগে না, টবের মধ্যে আম গাছ লাগিয়ে দিলা, লেবু গাছ লাগিয়ে দিলা, কমলা লেবু গাছ লাগালা, আপেলের গাছ লাগালা, চারা লাগিয়ে দিবা। বাংলাদেশের মাটি সত্যি অনেক বেশি ফার্টাইল, অনেক বেশি উর্বর, দেখবে গাছ হয়ে গেছে। আমার আমার মানে ইচ্ছা আছে যে আমি আরও বড় হয়নি, কখনো যদি বাড়ি কিনি বা কীরকম কিছু হয়, ছাদ বাগান করব। ছাদ বাগান কীরকম হবে? ওইখানের মধ্যে ধরো হচ্ছে পেয়ারা গাছ, লেবু গাছ, কাঁচামরিচের গাছ, তারপর হচ্ছে করলা গাছ, এইগুলো লাগিয়ে রাখবো। এক হচ্ছে আমার তো পুরো বাসাটা ঠান্ডা থাকবে, পরিবেশ, যেহেতু এরা হচ্ছে আমাকে অক্সিজেন দিবে।
এর পাশাপাশি আমার অক্সিজেন পরিমাণ বাড়বে, এর পাশাপাশি আমি খেতেও পারবো কিছু জিনিস, কখনো কখনো পরিচর্যা করতে পারবো। আমার পরিবেশটা যখন সবুজ সবুজ থাকে, গাছপালা, তখন মানুষের মন ভালো থাকে। যাই হোক, তোমাদের একটা ছোট্ট অ্যাডভাইস দিলাম। ওকে, তার মানে কি বলেছে দেখো, এই তাপমাত্রা বৃদ্ধির মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে দিস মিনস দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেইলেবল ফর ফিশ। এর অর্থ হচ্ছে মাছেদের জন্য কম পরিমাণ খাবার এবং অক্সিজেনের সরবরাহ রয়েছে। ইট অলসো মিনস, এটা আরও বোঝায় যে দ্য ফিশ মে নট গ্রো ফুলি। গ্রো মানে হচ্ছে বড় হওয়া, গ্রো মানে কি বড় হওয়া। তাহলে এই যে অত্যধিক তাপে, আমি এটাই বলছিলাম, তাপ যখন অত্যধিক হবে, ফুলি অ্যান্ড মে হ্যাভ ফিউয়ার অফস্প্রিং। অফস্প্রিং মানে হচ্ছে পোনা, পোনা মাছ, ঠিক আছে, মানে রেণুপোনা বা রেণুপোনা, মানে মানে মাছের ছোট্ট বাবু আর কি, যেটাকে আমরা বলছি। তাহলে কি বলছে দেখো, এই তাপমাত্রার কারণে মাছের জন্য খাবার এবং অক্সিজেন সরবরাহ কমে যাবে, কারণেই মাছেরা বেশি বৃদ্ধি পেতে পারবে না এবং এদের পোনা মাছ বা রেণু মাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট। এই ওয়ার্ডটা বেশ গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় পাবা। এক্সটিংক্ট মানে হচ্ছে ধরো একদম বিলুপ্ত হয়ে যাওয়া, পৃথিবীতে এই মাছ আর থাকবেই না, বিলুপ্ত। যেমন ধরো এখন আমরা ডাইনোসর, তাই না, ডাইনোসর তো আর পৃথিবীতে নাই এই মুহূর্তে, সো ডাইনোসর তো এখন বিলুপ্ত। বা আমরা ধরেছি অ্যানাকোন্ডা, বা অ্যানাকোন্ডা না আরও কী কী যেন, বা ধরো ড্রাগন, এগুলো পৃথিবীতে এখন আর নাই। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট। কিছু কিছু মাছের প্রজাতি একদম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। ইফ টেম্পারেচার, যদি তাপমাত্রা রাইজ মানে বৃদ্ধি পায়, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় বা বাড়ে, ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস, যদি 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রাও যদি পৃথিবীতে আর বাড়ে, তাহলে কিছু কিছু মাছের প্রজাতি একদম পৃথিবী থেকে বঞ্চিত হয়ে যাবে, একদম বিলুপ্ত হয়ে যাবে। বোঝা গেছে এই পেজটা? আচ্ছা, কার কার বাসায় তোমাদের আছে, মানে গাছপালা আছে তোমরা? গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে এই যে বললাম না, বৈশ্বিক উষ্ণায়ন মানে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়াটাকে আমরা বলেছি গ্লোবাল ওয়ার্মিং। এটা যদি সহজ ভাষায় বলি, এটার কঠিন ভাষা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, এটা হচ্ছে কঠিন ভাষা, ঠিক আছে, বৈশ্বিক উষ্ণায়ন। হ্যাঁ, বৈশ্বিক বানানটা মনে ভুল হয়েছে না? হ্যাঁ, বৈশ্বিক বানানটা ভুল হয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন, এটা হচ্ছে কঠিন কঠিন শব্দ। আর সহজ বাংলায় বললে হচ্ছে কি, মানে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। বুঝা গেছে? যে প্রশ্ন করেছিল, আশা করছি তুমি বুঝতে পেরেছ। বা আমার বাসাতেই ফরেস্ট, বা অনেকেরই আছে না? বাহ বাহ, সুন্দর। আমাদের আছে ভাইয়া বড় বড় গাছ, সুন্দর। যারা গ্রামে থাকে তাদের কিন্তু অনেক বড় বড় গাছ থাকে, আম গাছ বা লিচু গাছ এরকম। আর অনেকে শহরের মধ্যে ছোট ছোট গাছ লাগায়। গ্রাম বাংলার প্রকৃতি আমাদের মুগ্ধ করে, অসাধারণ প্রকৃতি, সত্যি আসলে। ফিওর মানে কি? ফিওর মানে হচ্ছে কম। আচ্ছা, তাহলে ফিওর মানে কি? ফিওর মানে হচ্ছে অনেক কমে যাওয়া, আগের চেয়ে কম। ফিওর মানে হচ্ছে কম, কম মানে আগের চেয়ে কম। এখন যতটা আছে তার চেয়ে যদি আরও কমে যায়, এটাকে আমরা বলছি ফিওর, সংখ্যায় ফিওর। তাহলে আমরা এটাকে একটু রিভিশন দিয়ে নিচ্ছি। দেখো, ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। আমাদের মৎস্য সম্পদ বা মাছের পরিমাণ বৈশ্বিক উষ্ণায়নের কারণে এখন মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার। জলবায়ু পরিবর্তন পানির তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে বা বৃদ্ধি করছে। ইন রিভার্স, লেকস অ্যান্ড সিস, নদীতে
অথবা সাগরে অথবা হ্রদের পানির তাপমাত্রাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে এই জলবায়ু পরিবর্তন। দিস মিনস এর মানে হলো দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেইলেবল। এই যে তাপমাত্রা দিন দিন বাড়ার মানে হচ্ছে খাদ্য এবং অক্সিজেনের সরবরাহ কম, খাদ্য অক্সিজেনের সরবরাহ কম রয়েছে কাদের জন্য? মাছেদের জন্য। তার মানে তাপমাত্রা যত বাড়বে বায়ুর মানে আমাদের আবহাওয়ার বা আমাদের জলবায়ুর বা আমাদের যেই তাপমাত্রা যত বাড়বে তত আমাদের মাছের খাদ্য সংকট দেখা দিবে, মাছের অক্সিজেন কমে যাবে। আচ্ছা, ইট অলসো মিনস দ্যাট, এটা আরও বোঝায় যে ফিশ মে নট গ্রো ফুলি। অক্সিজেন না পাইলে বাঁচবে কীভাবে? ফিশ মে নট গ্রো ফুলি, মাছেরা খুব পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে বেড়ে উঠতে পারে না। অ্যান্ড মে হ্যাভ ফিউয়ার অফস্প্রিংস, এবং তারা পোনাও অনেক কম দেয়, পোনা অনেক কম দিবে। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট, কিছু কিছু মাছ বিলুপ্ত হয়ে যাবে। ইফ টেম্পারেচার্স রাইজ, যদি তাপমাত্রা বাড়ে, ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস, যদি 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে পৃথিবীতে অনেক মাছ বিলুপ্ত হয়ে যাবে। চলো তারপরের অংশে যাই আমরা। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। কি বলেছে খেয়াল করো, ইনক্রিজ অর্থ তো আমরা জানি বৃদ্ধি করা, প্রেশার অর্থ কি? চাপ। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। এই যে তাপমাত্রা বৃদ্ধিটা বা বৈশ্বিক উষ্ণায়নটা আমাদের মাছের পরিমাণের উপরে একটা চাপ বৃদ্ধি করে। ইনক্রিজ অর্থ কি? বৃদ্ধি করে। তো খুব মনোযোগ দিয়ে বুঝো কি লিখছে। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। এই যে আমাদের তাপমাত্রা বৃদ্ধিটা আমাদের মৎস্য সম্পদের উপর এক ধরনের চাপ বাড়িয়ে ফেলতেছে। কিভাবে একটু দেখি চলো। ফিশেস আর, এই মাছেরা হলো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস। তাহলে ভ্যালুয়েবল মানে কি? মূল্যবান। বায়োলজিক্যাল মানে কি? বায়োলজিক্যাল মানে কি আমরা জানি কি? জৈবিক বা জীব। জীব অ্যাসেট মানে কি? সম্পদ। আচ্ছা, বায়োলজিক্যাল অ্যাসেট বলতে আমরা যা বুঝি তো হচ্ছে আমাদের পশু, প্রাণী, গাছ, এ হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসেট। আমরা যেটা খাবারের জন্য, ওষুধপত্র তৈরির জন্য, আমাদের জীবন বাঁচানোর জন্য ইম্পর্টেন্ট। এখন কি বলেছে দেখো, ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস, পুরো পৃথিবীর মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস। এই মাছ হলো আমাদের পুরো পৃথিবীর সবচেয়ে মূল্যবান কি জীব সম্পদ। আমাদের 40% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর প্রায় 40% মানুষ ইট ফিশ, তারা মাছ খেয়ে থাকে অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন। প্রোটিন মানে কি? আমিষ। প্রোটিন কি বাংলা কি? আমিষ। আর সোর্স মানে কি? উৎস। তাহলে কি বলছে খেয়াল করো যে 40% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর প্রায় 40% মানুষ ইট ফিশ অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন, তাদের আমিষের প্রধান উৎস হিসেবে তারা মাছ খেয়ে থাকে। তাহলে আমিষ হিসেবে তুমি মাছ খাইতে পারো, মাংস খাইতে পারো, তুমি ছাগল খাইতে পারো, তুমি হচ্ছে ডিম খাইতে পারো, তুমি দুধ খাইতে পারো, অনেক জিনিস আছে পৃথিবীতে। কিন্তু তার মধ্যে শুধু মাছের উপর নির্ভর করে 40% মানুষ। এবং তুমি অবাক হবা যে জাপানের মতো দেশের মধ্যে মানুষ মাংসর চেয়ে বেশিরভাগ নির্ভর করেছে মাছ। এবং কেমন মাছ? সামুদ্রিক মাছের উপর, স্যামন ফিশের উপরে। তাহলে এটাই বলেছে যে পৃথিবীর প্রায় 40% মানুষ তাদের আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ। এরপর দেখো, ইফ উই ফেল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, রিডিউস মানে হচ্ছে কমানো। রিডিউস মানে কি? কমানো বা হ্রাস করা। ইফ উই ফেল মানে আমরা যদি ব্যর্থ হই। ইফ উই ফেল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস, আমরা যদি গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতে ব্যর্থ হই। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? ধরা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। কার্বন ডাইঅক্সাইড যদি আমরা কমাইতে না পারি, হ্যাঁ, তুমি ধরো আমরা কি জানি? আমরা জানি কি আমাদের এই যে মানুষ, আমরা এই যে হিউম্যান, এই আমরা কি করি? আমরা যখন মানে নিঃশ্বাস নেই, আমরা নিঃশ্বাস নেই তখন কি নেই? আমরা নেই হচ্ছে
অক্সিজেন, রাইট? আমরা অক্সিজেন নিচ্ছি। আর আমরা যখন ছাড়তেছি তখন কি ছাড়ছি? আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, রাইট? কার্বন ডাই অক্সাইড। এখন আমরা যখন এই যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটাকে আবার শোষণ করে নিচ্ছে কে? সেইটাকে আবার শোষণ করতেছে কে? সেটাকে আবার হচ্ছে ট্রিজ, গাছ, রাইট? তাহলে খেয়াল করো, একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। মানুষ অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, আবার গাছ কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেনকে ছাড়ে। তাহলে এখন মানুষের পরিমাণ তো দিন 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 বাড়ছে। আমরা জানি এখন পৃথিবীতে প্রায় 8 বিলিয়ন মানুষ, মানে 800 কোটি। তাহলে এই মানুষের পরিমাণ যখন দিন দিন বাড়বে, তাহলে গাছের পরিমাণ বাড়া উচিত। মানুষ বাড়ে মানে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, মানুষ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ মানে ত্যাগ করতেছে। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে কি অক্সিজেন সরবরাহ করার মতো গাছ লাগবে না? তাহলে এটাই বলছে যে গাছ যত কমবে আমাদের গ্রিন হাউসের গ্যাসগুলো ততই বাড়তে থাকবে, পৃথিবীকে উষ্ণ থেকে উষ্ণ দিন 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 গরম করে ফেলবে। তুমি একটা কথা চিন্তা করো, ধরো একটা রুম, এই রুমের মধ্যে একজন আছে, হ্যাঁ, একটা এত বড় রুম। এখন এই রুমটার মধ্যে যদি আরো 10 জন এসে গিজি 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 করে এরকম, তাহলে আগের চেয়ে কি রুমটা এখন বেশি কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণ হইল না? আর কার্বন ডাইঅক্সাইড যখন সম্পূর্ণ বেশি হবে তখন গরম বেশি লাগবে। আর এটাকে আমরা বলছি কি, যখন এই কার্বন ডাইঅক্সাইডটা বের হইতে পারতেছে না পৃথিবীর মধ্যে, অর্থাৎ এই রুমের মধ্যে আটকে আছে, তখন কি হয়ে যাচ্ছে? তখন 930। তখন হচ্ছে আমাদের কি হবে? আমাদের এই কার্বন ডাইঅক্সাইডগুলো আটকে আমাদের রুমটাকে গরম করে ফেলতেছে। ঠিক একইভাবে আমরা যখন পৃথিবী থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইডগুলো শোষণ করার মতো গাছের পরিমাণ নাই পর্যাপ্ত, তখন এই কার্বন ডাইঅক্সাইডগুলো আমাদের এই বায়ুমণ্ডলের কিন্তু ভেদ করে যেতে পারে না। তাদের যেই অভিকর্ষ যেই শক্তি, এটা কিন্তু সে বায়ুমণ্ডল ত্যাগ করে যাওয়ার মতো প্রেশার তার মধ্যে নাই, সে অবশ্যই পৃথিবীর মধ্যে থেকে যায়। তখন পৃথিবী আস্তে 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 পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণ থেকে উষ্ণতর হয়ে যায়। আর পৃথিবীর বায়ুমণ্ডল যত গরম হবে, তাই ভাবো আমাদেরই গরমের সময় কেমন গরম লাগে। এবার গাছপালা তার জন্য কত সমস্যা হবে, সে ফসল নিতে পারবে না, মাছ মারা যাবে, পশু পাখি মারা যাবে। এইরকমভাবে আমাদের একটা বায়োলজিক্যাল ইমব্যালেন্স তৈরি হবে, বা আমাদের যে ন্যাচারাল ইমব্যালেন্সটা এটা তৈরি হবে একটা। ঠিক আছে, আচ্ছা আমরা পড়াশোনা বাদ দিয়ে কিন্তু অন্য টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, সবাই কেমন আছো তোমরা গাইজ? এটা কেমন প্রশ্ন? এটা এই সবাই কেমন আছো দিয়ে তুমি কি করবা? সবাই কেমন আছো, সাথে তোমার শারীরিক সম্পর্ক কেমন, তোমার মানসিক সম্পর্ক কি? আমরা অন্য টপিকে না যাই। হ্যাঁ, আমাদের আলোচনা দ্বিতীয় পেজ প্রায় শেষের দিকে। কি বলেছে? ইফ উই ফেল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস, আমরা যদি গ্রিন হাউস গ্যাস কমাতে ব্যর্থ হই বা হ্রাস করতে ব্যর্থ হই, গ্রিন হাউস গ্যাস ইমিশন আরেকটা ছিল হচ্ছে এরোজন, এটা হচ্ছে এরোজন মানে হচ্ছে ক্ষয়, আর ইমিশন মানে হচ্ছে নির্গত। হ্যাঁ, আমরা যদি গ্রিন হাউস গ্যাসের নির্গত হওয়া বন্ধ নয়, নির্গত মানে হচ্ছে বের হওয়া আস্তে আস্তে, তা আমরা যদি গ্রিন হাউস গ্যাসের নির্গত হওয়াটা কমাতে না পারি, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, আমরা মাছের উপর আমাদের চাপ বাড়িয়েই যাব। অ্যাজ এ রেজাল্ট, ফলে মাছের উপর চাপ বাড়লে পিপল হু ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা। ডিপেন্ড অন মানে কি? নির্ভর করা। তাহলে যেসব মানুষেরা এই মাছের উপর নির্ভর করে উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, তারা ক্ষুধা এবং দারিদ্রতায় ভোগবে। ভোগা বা যন্ত্রণার শিকার হওয়া, যন্ত্রণার শিকার হওয়া। তাহলে এটা থেকে আশা করি এমসিকিউ আসলে খুব একটা কঠিন হবে না, তাই এটা থেকে এমসিকিউ আমি রাখি নাই। ঠিক আছে, তাহলে এই প্যাসেজ কি ক্লিয়ার বুঝতে পারলা সবাই? সবার প্যাসেজ ক্লিয়ার হয়েছে? বাচ্চা সবাই একটু জানাও তো। ক্লিয়ার, রাইট? ওকে, রিডিউস মানে হচ্ছে হ্রাস করা, কমানো। ফ্রাইজ মানে কি? ফ্রাই মানে হচ্ছে ভাজি। ওকে,
চলো আমরা পহেলা বৈশাখ প্যাসেজটা সম্বন্ধে একটু দেখি। এই প্যাসেজটা বেশ বড়, আমরা একটু দ্রুত আগাবো, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে শুনবা। ওকে, পহেলা বৈশাখ নিয়ে আমরা কথাবার্তা বলি। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। বাংলা নতুন বছরের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ। নিউ ইয়ার মানে কি? নতুন বর্ষ। তাহলে বাংলার নববর্ষ, আমরা নববর্ষ বলতে পারি। বাংলার নববর্ষের প্রথম দিন হলো পহেলা বৈশাখ। দ্য ডে ইজ আ পাবলিক হলিডে, সরকারি ছুটির দিন। পাবলিক হলিডে মানে কি? সরকারি ছুটির দিন। ওকে, দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস। স্পেশাল মানে কি? বিশেষ। ওকে, সিগনিফিকেন্স মানে কি? গুরুত্ব। The day has a special significance for us. এই দিনটার আমাদের জন্য একটা বিশেষ গুরুত্ব রয়েছে পহেলা বৈশাখের। As it is a part of Bengali culture and tradition. পার্ট মানে কি? অংশ। As মানে হচ্ছে যেহেতু। As অর্থ কি? যেহেতু। পার্ট অর্থ কি? অংশ। আর of Bengali culture and tradition. কালচার মানে হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি। আর ট্রেডিশন মানে কি? ঐতিহ্য। আচ্ছা, তো কি বলছে খেয়াল করো যে এই দিনটি, দ্য ডে ইজ আ পাবলিক হলিডে, এই পয়লা বৈশাখ হচ্ছে আমাদের একটা সরকারি ছুটির দিন। দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস। এই দিনটার আমাদের জন্য রয়েছে একটা বিশেষ গুরুত্ব বা বিশেষ তাৎপর্য। কেন? অ্যাজ, যেহেতু ইট ইজ আ পার্ট অফ বাঙালি কালচার অ্যান্ড ট্রেডিশন, যেহেতু এটা বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ, বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এই টার্মটা মনে রাখো। ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ হচ্ছে সর্বস্তরের মানুষ, ঠিক আছে? অল ওয়ার্কস অফ লাইফ কি? সর্বস্তরের মানুষ। সর্বস্তর, সর্বস্তরের মানুষ মানে হচ্ছে ধনী গরিব হিন্দু মুসলিম সবাইকে আমরা বলি হচ্ছে সর্বস্তরের মানুষ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ। ইরেসপেক্টিভ অফ দেয়ার ইথনিক, ইরেসপেক্টিভ অফ মানে হচ্ছে নির্বিশেষে, নির্বিশেষে। ইরেসপেক্টিভ অফ দেয়ার ইথনিক আইডেন্টিটি, ইথনিক মানে হচ্ছে জাতিগত পরিচয়, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। সরি, ইথনিক মানে হচ্ছে কি বলি এটাকে, ধরো কে চাকমা, কে মারমা, এটাকে মনে হচ্ছে কি? জাতিগত পরিচয়, জাতিগত পরিচয়। এথনিক মানে কি? জাতিগত পরিচয়, জাতিগত পরিচয়। মানে চাকমা কে মারমা কে কি সেটা ব্যাপার না। তাহলে ইরেসপেক্টিভ অফ মানে কি? নির্বিশেষে। রিলিজিয়াস বিলিফ মানে কি? ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস। তাহলে কি বলেছে দেখো, সেলিব্রেট দ্য ডে উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস। ট্রেডিশনাল মানে কি? ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী। ফেস্টিভিটিস মানে হচ্ছে অনুষ্ঠানের। কি বলেছে খেয়াল করো যে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিক আইডেন্টিটি, রিলিজিয়াস বিলিভস। তাহলে সকল স্তরের মানুষ তাদের জাতিগত পরিচয় এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ ব্যাপার না, কে চাকমা, কে মারমা, কে সিলেটি, কে রংপুরি ব্যাপার না, সবাই তাদের জাতিগত পরিচয় এবং ধর্মীয় বিশ্বাসের নির্বিশেষে সকল স্তরের মানুষ, ছোট বড় ধনী গরিব সবাই সেলিব্রেট, সেলিব্রেট মানে কি? উদযাপন করে। সেলিব্রেট দ্য ডে উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস, তারা ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যকলাপ, নৌকাবাইচ হোক, বিভিন্ন খেলার মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে তারা এই দিনটাকে উদযাপন করে। অন দিস ডে, এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ, হোল মানে সম্পূর্ণ, হোল মানে কি? তাই অন দিস ডে, এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ, পুরো বাংলাদেশ ইজ ইন আ ফেস্টিভ মুড। ফেস্টিভ মুড মানে কি? ফেস্টিভ হচ্ছে
উদযাপনের মনে থাকে, উদযাপনের মন মানসিকতায়, উদযাপনের মনে, ঠিক আছে, বা আনন্দের মনে থাকে, আমরা যেটাকে বলছে আনন্দপূর্ণ মনে, আনন্দপূর্ণ মেজাজ, মেজাজ বলি যে উদযাপনের বা উৎসবের মেজাজ, এটাকে বলতে পারো যে উৎসবের মেজাজ। মানে কি বলছে খেয়াল করো তো, অন দিস ডে, এই দিনে, দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন আ ফেস্টিভ মুড, পুরো বাংলাদেশ থাকে একটি উৎসবের মেজাজে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল, ইন্সপায়ার্স মানে কি, অনুপ্রাণিত করা, The day inspires people to start life. Start মানে শুরু করতে। তো এই দিনটা মানুষকে জীবন শুরু করতে অনুপ্রাণিত করে কিভাবে? With renewed, নতুন, renewed মানে কি, নতুন হোপ, হোপ মানে হচ্ছে আশা, অ্যাসপাইরেশন অর্থ হচ্ছে আশা এবং প্রত্যাশা, ঠিক আছে। তাহলে এই পহেলা বৈশাখ আমাদেরকে নতুন আশা এবং প্রত্যাশা নিয়ে জীবন শুরু করার অনুপ্রেরণা দেয়। তাহলে এই পেজটাই ক্লিয়ার হয়েছে বাচ্চারা? হ্যাঁ, এটাই বললাম উৎসব, উৎসব মুখর, রাইট, উৎসব মুখর, এই ওয়ার্ডটা সুন্দর। উৎসব মুখর ওয়ার্ডটা সুন্দর। ওকে, চলো তারপরে পেজে। এভরি ইয়ার, প্রতি বছর, দ্য ডে ইজ সেলিব্রেটেড, সেলিব্রেট অর্থ কি, উদযাপিত হয়, উদযাপিত হয়। এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি, ঐতিহ্যবাহীভাবে, ঐতিহ্যবাহীভাবে, ঐতিহ্যবাহী। তাহলে প্রতি বছর এই পহেলা বৈশাখটা খুবই ঐতিহ্যগতভাবে পালন করা হয়। মানে ঐতিহ্য বলতে যে কাজটা আমরা প্রতি বছর করে থাকি, একদম অনেক অতীতকাল থেকে আমরা যে কাজটা করে আসছি প্রতি বছরই পালন করে, এটাকে আমরা বলেছি ঐতিহ্য। ওকে, কি বলেছে? এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি, প্রতি বছর এই পহেলা বৈশাখের দিনটা ঐতিহ্যগতভাবে পালন করা হয়, ঐতিহাসিকভাবে, মানে ঐতিহ্যগতভাবে। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ওয়েক আপ অর্থ কি, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা। পিপল ওয়েক আপ আর্লি, সকাল সকাল, ইন দ্য মর্নিং, মানুষেরা সকাল সকাল ঘুম থেকে উঠে। হ্যাভ আ বাথ, হ্যাভ আ বাথ অর্থ হচ্ছে গোসল করা, গোসল করা, গোসল। তারপর কি করে তারা? গোসল করে। এরপর কি করে? গোসল করে। হ্যাভ আ বাথ, ওয়ার ট্রেডিশনাল ক্লথস, ওয়ার অর্থ হচ্ছে পরিধান করা বা পরা, পরিধান করা। ট্রেডিশনাল ক্লথ মানে কি? ঐতিহ্যবাহী পোশাক, ঐতিহ্যবাহী পোশাক। আচ্ছা, কি বলেছে খেয়াল করো, পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানুষেরা সকাল সকাল ঘুম থেকে উঠে, হ্যাভ আ বাথ, গোসল করে, সকাল উঠে গোসল করে ফেলে, অ্যান্ড ওয়্যার ট্রেডিশনাল ক্লথস, এবং তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে। ঐতিহ্যবাহী বলতে কেমন পোশাক একটু দেখি তো। উইমেন ওয়্যার হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স, বর্ডার্স হচ্ছে শাড়ির পার, শাড়ির পার, ঠিক আছে। তাহলে নারীরা বা মহিলারা সাদা শাড়ি পরে লাল পাড়ের, তাহলে লাল পাড়ের সাদা শাড়ি পরে, দেখবো ওই যে বৈশাখের সময় সাদা শাড়ির মধ্যে কি কি আঁকা থাকে এরকম, আর পাড়টা থাকে হচ্ছে লাল। তাহলে মেয়েরা লাল পাড়ের সাদা শাড়ি পরে, অ্যান্ড অ্যাডর্ন দেমসেলফ, অ্যাডর্ন, অ্যাডর্ন অর্থ হচ্ছে সাজানো, সাজানো বা সজ্জিত করা। তাহলে নারীরা তো এই লাল পাড়ের সাদা শাড়ি পরেই পাশাপাশি আরো নিজেদেরকে সজ্জিত করে, নিজেদেরকে সাজায় কি দিয়ে? উইথ কালারফুল চুড়িজ, রঙিন চুড়ি, রঙিন চুড়ি
অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুল দিয়ে। তাহলে নারীরা কি পরে? নারীরা সাদা শাড়ি পরে লাল পাড়ের এবং নিজেদেরকে রঙিন চুড়ি এবং ফুল দিয়ে সজ্জিত করে তোলে। ওয়াইল যেখানে বা অপরপক্ষে, অপরদিকে, ওয়াইল তো কিন্তু এখানে যেখানে, অপরদিকে, অপরদিকে বা যেখানে, যেখানে মেন পুরুষেরা ড্রেস দ্যামসেলস তাদেরকে সজ্জিত করে ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবিস। পুরুষেরা নিজেদেরকে সজ্জিত করে কি দিয়ে? পাজামা আর পাঞ্জাবি পরে। পুরুষরা তো এখন চুরি আর হচ্ছে ফুল পরবে না, রাইট? তাহলে এতটুকু পর্যন্ত। ইট ইজ আ ডে, এটা হচ্ছে এমন একটা দিন ওয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড। এই পয়লা বৈশাখ এমন একটা দিন যখন মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে। আমাকে জানাও তো পয়লা বৈশাখ ঐতিহ্যবাহী খাবারটা কি? হ্যাঁ সায়েম ভাইয়া বুঝতে পেরেছো না? সায়েম ভাইয়া মনোযোগ দিয়ে ক্লাস করো। থ্যাংক ইউ সায়েম ফর জয়নিং দ্য ক্লাস। ওকে, তারপর পান্তা ইলিশ, রাইট, পান্তা ইলিশ, গুড। এই তো সবাই তো এটা ভুল হবে না কারো। আচ্ছা তারপর আসো, ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস। কালারফুল ইভেন্ট বলতে কিন্তু রঙিন অনুষ্ঠান না, জাঁকজমক অনুষ্ঠান, জাঁকজমক অনুষ্ঠান। হ্যাঁ, জাঁকজমক অনুষ্ঠান। One of the most colorful events of the day is held in Dhaka. Held মানে হচ্ছে অনুষ্ঠিত হয়। Held মানে কি? অনুষ্ঠিত হয়, অনুষ্ঠিত হয়। নেক্সট তোমাদের সায়েম ভাই পর্যন্ত তোমাদের সাথে ক্লাসে জয়েন করে ফেলছে। ওকে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে কিন্তু। আচ্ছা কি বলেছি খেয়াল করো, ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস। পয়লা বৈশাখের মধ্যে আমরা জানি অনেক জায়গায় অনেক রকম অনুষ্ঠান হয়, অনেক সারাদিন ব্যাপী। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস, সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানগুলোর মধ্যে একটি অনুষ্ঠিত হয় কোথায়? সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এরকম অনেক হয়, অনেক অনেক সারা দেশে অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটা অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকার মধ্যে। সেটা কোনটা? আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালবেলা, পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, শত শত না হাজার হাজার মানুষ, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অর্থ কি? হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, হাজার হাজার মানুষ, পোর ইন, পোর ইন মানে হচ্ছে সংযুক্ত হওয়া, আর মানে মানুষের ঢল নামা, মানুষের ঢল নামা, বুঝলি না? বৃষ্টির ঢল নামছে, বৃষ্টি থামে না। ঠিক একইভাবে মানুষ যখন অনেক মানুষ একদিকে যাইতে থাকে মিছিলের মতো, তখন বলেছে পোর ইন আ প্লেস, পোর ইন আ ওকেশন, পোর ইন অ্যান ইভেন্ট। একটা অনুষ্ঠানে অনেক মানুষের ঢল নেমে যাওয়া। তাহলে কি বলেছে দেখো, যে আর্লি ইন দ্য মর্নিং পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস পোর ইন ফ্রম অল ডিরেকশন, সব দিক থেকে। ফ্রম অল ডিরেকশন নাকি? সব দিক থেকে। টু অ্যাটেন্ড, উপস্থিত হতে, উপস্থিত। তাহলে কি বলেছে? উপস্থিত হতে। দ্য কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান কোথায়? অ্যাট রমনা বটমূল, অর্গানাইজড বাই, মানে হচ্ছে অর্গানাইজ হচ্ছে যাদের দ্বারা এটা সংগঠিত হয় বা মানে পরিচালিত হয়, পরিচালিত বা আয়োজিত। কাদের দ্বারা? ছায়ানটের দ্বারা।
আচ্ছা আমি এটাকে পুরোটাকে বাংলা করছি, খেয়াল করো। আর্লি ইন দ্য মর্নিং পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, খুব সকালবেলা হাজার হাজার মানুষ, পোর ইন ফ্রম অল ডিরেকশন, সব দিক থেকে, সারা দেশ থেকে, সব দিক থেকে মানুষের ঢল নামে, টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন এট রমনা বটমূল অর্গানাইজড বাই ছায়ানট। ছায়ানটের দ্বারা আয়োজিত রমনা বটমূলের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে সকল দিক থেকে হাজার হাজার মানুষের ঢল নামে ওই দিন সকালবেলা, পয়লা বৈশাখের সকালবেলা। আবার বলছি, আর্লি ইন দ্য মর্নিং people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Romna Bottomul organized by ছায়ানট। ছায়ানটের দ্বারা আয়োজিত রমনা বটমূলের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে সকল দিক থেকে হাজার হাজার মানুষের ঢল নামে পহেলা বৈশাখের দিন সকালবেলায়। ওকে, আচ্ছা। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস, প্রোগ্রাম মানে কি? অনুষ্ঠান। বিজ্ঞান অর্থ শুরু হওয়া। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট এট সানরাইজ, মানে একদম যে আমাদের সূর্যোদয়। তাহলে এই ছায়ানটের বা যে রমনা বটমূলের সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয় একেবারে সূর্যোদয়ের সাথে সাথে, সূর্যটা ওঠার সাথে সাথে তাদের কার্যক্রম শুরু হয়ে যায়। অ্যান্ড দ্য রিনোন্ড আর্টিস্ট, রিনোন্ড মানে হচ্ছে সুপরিচিত, সুপরিচিত বা বিখ্যাত, বা বিখ্যাত। আর্টিস্ট মানে কি? শিল্পী। অফ দ্য কান্ট্রি টেক পার্ট, এই ওয়ার্ডটা মনে রাখবা, টেক পার্ট, এটা অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। আমি এখানে লিখে দিচ্ছি, টেক পার্ট অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। কি বলছে খেয়াল করো যে টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম, তাহলে তারা এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করে বাংলাদেশের সেরা সেরা গুণী ব্যক্তিরা, গুণী শিল্পীরা। দ্যাট ইজ স্টার্টস, যে অনুষ্ঠানটা শুরু হয় উইথ দ্য ফেমাস ঠাকুর সং, রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে, এসো হে বৈশাখ এসো এসো, পুরোটাকে আমরা বাংলায় আনছি। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট অ্যাট সানরাইজ। এই যে ছায়ানটের অনুষ্ঠানের কথা বলা হয়েছে, যে ছায়ানটের যেই বিখ্যাত রমনার বটমূলের সাংস্কৃতিক প্রোগ্রাম, যেটার মধ্যে হাজার হাজার মানুষ ভিড় করে, ওইটা বলছে যে দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট অ্যাট সানরাইজ। তাহলে ওই ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠানটা সূর্যোদয়ের ঠিক সাথে সাথে শুরু হয়। অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম, এবং ওই প্রোগ্রাম বা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের বিখ্যাত শিল্পীরা। দ্যাট স্টার্টস, এই দ্যাট হচ্ছে কি? ওই যে অনুষ্ঠানটা, অনুষ্ঠানের জন্য বলছে যে অনুষ্ঠানটা শুরু হয় উইথ দ্য ফেমাস টাগর সং এসো হে বৈশাখ এসো এসো, যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বিখ্যাত রবীন্দ্রনাথের গান এসো হে বৈশাখ এসো এসো দিয়ে। ওকে, তারপর আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সংস। আর্টিস্ট মানে শিল্পীরা, সিং মানে গান গায়, ট্রেডিশনাল ফোক সং মানে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। কি বলেছে দেখো, ওই শিল্পীরা যারা আছে তারা তো এখানে মডার্ন গান গাবে না, ডিজে গান গাবে না, তারা কি করে? সেখানে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গায়। অ্যান্ড পারফর্ম, এবং মানে পারফর্ম হতো ধরো নাচা গানা, এগুলোকে আমরা পারফর্ম বলি। অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ডান্সেস, মানে হচ্ছে ক্লাসিক্যাল নৃত্য, বা আমরা ক্লাসিক্যাল নৃত্য বলছি, ক্লাসিক্যাল নৃত্য। তোমরা আশা করি এটা চিনবা কোনটা, যে দিন তানা না না এরকম করে যে আস্তে আস্তে তালে তালে নাচে। তাহলে বিভিন্ন শিল্পীরা যারা গায়ক গায়িকা আছেন তারা হচ্ছে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গান, যারা নৃত্যশিল্পী আছেন তারা ক্লাসিক্যাল নৃত্য পরিবেশন করেন। পরিবেশন করা, পরিবেশন করা। তারা নাচ পরিবেশন করেন।
টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। রিদম মানে কি? তাল। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কি? বাদ্যযন্ত্র। কি বলছে দেখো তো, যে আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সং, যে শিল্পীরা তারা ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গায় অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ডান্সেস টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তারা বাদ্যযন্ত্রের তালে তালে তারা নৃত্য পরিবেশন করে। এই পেজটাই ক্লিয়ার? পেজটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এই পেজটাতে একদম একেটাকে একেবারে শেষ। এটা লাস্ট পেজ আজকের জন্য, এটা লাস্ট। এই পেজটা তোমার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা চলো আমরা তারপরে অংশ চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা আমাদের আলোচনা শেষ এই পেজে। এটা আচ্ছা, এটা আমাদের এটা পড়া লাস্ট। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশন। কালারফুল প্রসেশন মানে হচ্ছে, প্রসেশন হচ্ছে এটাকে আমরা বলেছে কি বলা যায়, র্যালি। হ্যাঁ, বাংলা এটাকে আমরা বলছি র্যালি বা মিছিল। আচ্ছা, কালারফুল মানে হচ্ছে খুব জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ। আচ্ছা, পিপল অলসো কাম টু জয়েন, জয়েন অর্থ অংশগ্রহণ করা, টু দ্য কালারফুল প্রসেশন। তাহলে মানুষেরা কি করে? র্যালিতে যুক্ত হইতে আসে। হ্যাঁ, আমরা এটাকে বলছি শোভাযাত্রা বলে, মঙ্গল শোভাযাত্রা বলে আর কি। এটাকে কালারফুল প্রসেশনকে আমরা একটা পরিচিত নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। নাম শুনে থাকবা তোমরা, মঙ্গল শোভাযাত্রা। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে বড়, এই যে কার্নিভাল অর্থ কিন্তু মঙ্গল শোভাযাত্রা, ঠিক আছে? বা সবচেয়ে বড় শোভাযাত্রা। অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। অর্গানাইজ অর্থ বলেছে আয়োজিত। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত দেশের সবচেয়ে বড় মঙ্গল শোভাযাত্রার মধ্যে যোগদান করতেও মানুষেরা আসে। কি বলেছে খেয়াল করো, পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশনস, দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত দেশের সবচেয়ে বড় মঙ্গল শোভাযাত্রার মধ্যে, যেটা হচ্ছে একটা জাঁকজমকপূর্ণ র্যালি বা মিছিল, সেটাতে যোগ দিতেও মানুষেরা অনেক জায়গা থেকে আসে। দ্য প্রসেশন মানে মিছিল, দ্য প্রসেশন বা র্যালি যেটাই বলো, দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেজ, ওকে, দ্য প্রসেশন usually displays the traditional practices of Bengali culture. Display মানে কি? মানে হচ্ছে তুলে ধরা বা দেখানো। তাই কি বলেছে দেখো, the procession usually, সাধারণত, এই মিছিলে সাধারণত দেখানো হয় the traditional practices of Bengali culture, বাঙালি সংস্কৃতির যেই ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের রীতিনীতি রয়েছে, রীতিনীতি, আচার আচরণ, রীতি, হ্যাঁ, বিভিন্ন ঐতিহ্যবাহী রীতিকে তুলে ধরা হয়। এখানে ডিসপ্লে হচ্ছে দেখানো বা তুলে ধরা, তুলে ধরা। তাহলে খেয়াল করো যে কি বলেছে, যে এই মিছিলে বা এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে বাঙালির ঐতিহ্যের বা বাঙালি সংস্কৃতির বিভিন্ন ধরনের রীতিনীতিকে তুলে ধরা হয়। দ্য মাস্ক, মুখোশ, হ্যাঁ, মুখোশ, মুখোশ পরে না, বিভিন্ন ধরনের দেখবা মুখোশ পরে মঙ্গল শোভাযাত্রা। মাস্ক অ্যান্ড রিথ মানে মালা, হ্যাঁ, রিথ মানে হচ্ছে মালা, ওর মানে হচ্ছে পরিহিত, ওর মানে পরিহিত। তাহলে বাই দ্য পিপল আর সো ফ্যান্টাস্টিং বা ফ্যাসিনেটিং। তাহলে মানুষের দ্বারা পড়া যে, বের কয়টা ক্লাস? 9:30। আচ্ছা, আমি 2-3 মিনিট শেষ করতেছি। তাহলে মানুষের দ্বারা পরিহিত বিভিন্ন মাস্কগুলো বা মালাগুলো, বা এই যে মাথার মধ্যে বিভিন্ন ধরনের মালা পরে, এগুলো আর ভেরি ফ্যাসিনেটিং, খুবই আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়।
ওকে, অফেন দে সিম্বলাইজ, সিম্বলাইজ মানে হচ্ছে প্রতিকায়িত করা। দেখবো অনেক সময় হচ্ছে করোনার সময় করোনার আকারের হচ্ছে এরকম মূর্তি বা এরকম জিনিস সিম্বল বানাতো। অফেন দে সিম্বলাইজ কন্টেম্পোরারি, সমসাময়িক, কন্টেম্পোরারি ওরিজ অর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ। এগুলো বিভিন্নভাবে বা বিভিন্ন সময় আমাদের জাতীয় জীবনের সুখ দুঃখ এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেমকেও তুলে ধরা হয় এই মাসগুলোর মাধ্যমে। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট এভরি ইয়ার, এটা প্রতি বছর হাজার হাজার বিদেশি পর্যটকদেরকে আকর্ষণ করে। লাস্ট 2 লাইন আমাদের বাকি আছে। দ্য ডে ইজ অলসো অবজার্ভড, এই দিনটাকে পালন করা হয় অল ওভার দ্য কান্ট্রি, পুরো দেশ জুড়ে। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন এবং শিক্ষা প্রতিষ্ঠান সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব বিভিন্ন অ্যাক্টিভিটি কাজকর্ম দিয়ে দিনটাকে তারা পালন করে। অন দিস ডে, এই দিনে নিউজ পেপার্স ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্ট, পত্রিকাগুলো বিশেষ কি বিশেষ ধরনের এক ধরনের ম্যাগাজিন ছাপায়, বিশেষ ধরনের ম্যাগাজিন ছাপায়। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন, এই দিনে রেডিও টেলিভিশনে বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়, গান নাচের। দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ মার্কস আ ডে অফ কালচারাল ইউনিটি, সাংস্কৃতিক ঐক্য, সাংস্কৃতিক ঐক্য ফর দ্য হোল নেশন, পুরো দেশের জন্য একটা সাংস্কৃতিক ঐক্যকে তুলে ধরে হচ্ছে আমাদের এই পয়লা বৈশাখ। সো আমাদের তৃতীয় প্যাসেজ বা ষষ্ঠ প্যাসেজের আমাদের আজকে এ পর্যন্ত সমাপ্ত ঘটছে। সো বাচ্চারা, আমরা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আগামী বুধবার। আগামী বুধবার আমরা আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই আছে। তোমরা পিডিএফটি আরেকবার একটু দেখে নিবে, আরেকবার তোমরা ক্লাসটাকে রিভাইজ করে নিবে। দেখা হচ্ছে আগামী বুধবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।